আজকে ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার মানে দ্বিতীয় অধ্যায় বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশন, সেখান থেকে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আগের ভিডিওগুলোতে আমরা ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ থেকে আলোচনা করেছি। ঠিক আছে, সে পরিমাপ থেকে যে বিভিন্ন ভৌত রাশির যে প্রয়োজনীয় সম্পর্ক, মাত্রা এবং তাদের যে একক, সিজিএস একক, এসা একক, এইগুলো আলোচনা করেছি। অবশ্যই কিন্তু প্রথম চ্যাপ্টারটি দেখবে, ঠিক আছে, কারণ সে ভৌত রাশির যে প্রয়োজনীয় সম্পর্ক, তাদের যে মাত্রা এবং যে একক রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী চ্যাপ্টারতে কাজে লাগবে। ঠিক আছে, বিভিন্ন গাণিতিক সমস্যা আছে, ম্যাথ আছে, সে ছোটোখাটো ম্যাথে কিন্তু কাজে লাগবে তাদের মাত্রা। ঠিক আছে, যে প্রয়োজনীয় সম্পর্ক, তারপর যে একক, সেইগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা বিভিন্ন ছোটোখাটো ম্যাথ করতে পারবো। তাই বলছি যে বিভিন্ন রাশির প্রয়োজনীয় সম্পর্ক, মাত্রা, একক ভালোভাবে তোমরা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, তো বল ও গতিতে কি কি আছে? বল ও গতিতে যেমন স্থিতি ও গতি, ঠিক আছে, তারপর আছে যেমন গতির প্রকারভেদ, সেটা আছে। তারপর যেমন আছে সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, ঠিক আছে, এটা আছে। তারপর আছে যে লেখচিত্রের মাধ্যমে গতির প্রকাশ, যেমন বেগ ও সময়, সরণ ও সময়, তারপর ত্বরণ ও সময়, বিভিন্ন গতির মাধ্যমে লেখচিত্রের প্রকাশ নির্ণয় আছে। তারপর লেখচিত্রের সাহায্যে বিভিন্ন গতির মানে সমীকরণ আছে, বিভিন্ন সমীকরণ দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু করা হবে। ঠিক আছে, মানে বিভিন্ন গতির সূত্র আছে, সেই গতির সূত্র ধরে কিন্তু আমরা ছোটোখাটো ম্যাথগুলো করতে পারবো, ম্যাথ সলভ করতে পারবো। তারপর যেমন আছে নিউটনের গতিসূত্র। তো নিউটনের গতিসূত্র আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, নিউটনের গতিসূত্র তিনটি: প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, তিনটে গতিসূত্র আছে। তারপর আছে রৈখিক ভরবেগ, তারপর রৈখিক ভরবেগের সংরক্ষণ, এইগুলো কিন্তু আছে। তো এইগুলো নিউটনের গতিসূত্রতেই আমরা দেখতে পাবো। এই যে রৈখিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ, এইগুলো আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করব স্থিতি ও গতি, তারপর গতির প্রকারভেদ এবং সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এগুলো দেখব। আর দেখব যে লেখচিত্র মাধ্যমে গতির প্রকাশ নির্ণয়। ঠিক আছে, লেখচিত্রের মাধ্যমে গতির প্রকাশ নির্ণয় দেখব। আর এই যে গতির সমীকরণ প্রতিষ্ঠা রয়েছে সেগুলো দেখব। তো স্থিতি ও গতি কি? স্থিতি মানে হচ্ছে কোনো জিনিস স্থিরভাবে থাকবে, সেটাই হচ্ছে স্থিতি, রেস্ট। আর গতি হচ্ছে মোশন, মানে কোনো জিনিসকে বা বস্তুকে যদি আমরা সময়ের সাপেক্ষে কী হয়, যদি বল প্রয়োগ করি তাহলে সেটা এক স্থান থেকে অন্য স্থানে নিশ্চয়ই এগিয়ে যাবে, তো সেটাই হচ্ছে গতি। তাই এখানে আমরা স্থিতি ও গতি সম্পর্কে এটাই জানবো। মানে কোনো বস্তু আছে, বস্তু সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে যখন স্থান পরিবর্তন করে না, সেটা হচ্ছে স্থিতি। মানে এরা হলো স্থির বস্তু, আর বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। আবার কিছু বস্তু আছে যারা পারিপার্শ্বিক বস্তু সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে। ঠিক আছে, সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে এদেরকে আমরা গতিশীল বস্তু বলবো। এই বস্তুর এই অবস্থাকে গতি বলবো। তো স্থির বস্তু কি? যেমন ঘর, বাড়ি, গাছপালা, দোকান, এগুলো কি স্থির বস্তু? এদেরকে আমরা বল প্রয়োগ করলে কি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো না। তো এগুলো কি স্থিতি, এই স্থির বস্তুর অবস্থাকে আমরা স্থিতি বলবো। তারপর যেমন দেখো বাস, ট্রেন, পাখি, এগুলো কিন্তু আমরা কি সময়ের সাপেক্ষে বল প্রয়োগ করলেও কিন্তু এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন দেখতে পাই। ঠিক আছে, এগিয়ে যায় বা স্থান পরিবর্তন করে। বাস যেমন এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে, ট্রেন, ঠিক আছে। তারপর যেমন পাখি যায়, বিভিন্ন যে গতিশীল বস্তু রয়েছে, তাহলে সেই গতিশীল বস্তুর অবস্থাকে আমরা গতি বলবো, সেটাই আর কি। তো এখানে কিছু দেখো ছবি দেওয়া আছে, এখানে যেমন গাছ, ঘর, বাড়ি রয়েছে, এগুলো কিন্তু কি স্থির বস্তু। ঠিক আছে, স্থিতি, এই বস্তুর স্থির অবস্থাকে আমরা স্থিতি বলছি। তারপর দেখো দুজন যে লোক রয়েছে, ঠিক আছে, এই যে বাবা তার ছেলে, তো হাঁটছে, এরা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছে। তারপর যে এই যে ট্রেন, ঠিক আছে, যে পেছনের ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছে, এটাও কিন্তু একটা কি গতিশীল বস্তু। ঠিক আছে, তাহলে গতিশীল বস্তুর অবস্থাকে আমরা গতি বলবো। তারপর যেমন এই যে পাখিও রয়েছে, তাহলে পাখিটাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছে। তো সেটা এখানে কিন্তু এক্সাম্পলের সাহায্যে দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন বস্তুর স্থিতি এবং গতিশীল বস্তুর এক্সাম্পল দেওয়া আছে। এরপর দেখব
গতির প্রকারভেদ, ঠিক আছে, এই যে গতির প্রকারভেদ। তো মানে স্থিতির কোনো প্রকারভেদ হবে না, কারণ স্থির বস্তু তো চিরকাল স্থিরই থাকে, ঠিক আছে, কিন্তু গতির কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে। তো সেটা আমরা জানবো কি কি প্রকারভেদগুলো। তো চলো খাতায় দেখে নিই। তো গতির বিভিন্ন প্রকারভেদ যেমন চলন গতি, তারপর ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, মিশ্র গতি, সরল রৈখিক গতি, ঠিক আমরা এই 5 প্রকার গতির প্রকারভেদ জানবো, ঠিক আছে। ঠিক আছে, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি এবং মিশ্র গতি আর সরল রৈখিক গতি, 5টি গতি আমরা দেখতে পারবো। তো চলন গতি কি, মানে যেসব বস্তুর গতিশীল, যেসব বস্তু এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন হয় কিন্তু তাদের অভিমুখ কী হয়, অভিমুখ পরিবর্তন হয় না, ঠিক আছে, মানে কোনো অভিমুখ পরিবর্তন হচ্ছে না, দিক পরিবর্তন হচ্ছে না, সেটাই হচ্ছে চলন গতি, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তাদের দিকটা পরিবর্তন হচ্ছে না। তো চলন গতি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরল চলন আর একটা হচ্ছে বক্র চলন, ঠিক আছে, একটা সরল গতি আর একটা হচ্ছে বক্র চলন। চলন গতিকে 2 ভাগে ভাগ করা যায়। তো সরল চলন কোনগুলো, সরল চলন হচ্ছে যেমন এক স্থান থেকে অন্য স্থানে সোজাসুজি যাচ্ছে, যেমন একটা ট্রেন, ঠিক আছে, একটা ট্রেন এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, এটা একটা সরল চলন, ঠিক আছে, অনুভূমিকভাবে যেটা যাচ্ছে সোজাসুজি। তারপর যেমন কোনো বস্তু, ঠিক আছে, কোনো বস্তু ওপর থেকে যখন নিচের দিকে আমরা পতন ফেলাচ্ছি, সেটা একটা এ বস্তু রয়েছে, ঠিক আছে, ওপরে, আর নিচে বিয়ের দিকে পড়ছে, তাহলে এটা একটা হচ্ছে সরল চলন, কারণ সোজাসুজি যাচ্ছে, ঠিক আছে, এটা অনুভূমিকভাবে, এটা উল্লম্বভাবে। তো যে কোনো বস্তু সোজাসুজি যাবে কিন্তু অভিমুখ পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে সরল চলন। আর বক্র চলন কি, যেমন বল, ঠিক আছে, খেলার বলকে যদি আমরা ছুরি এখান থেকে, সেটা কি হবে, বক্রভাবে ঘুরে ঘুরে কিন্তু যাবে, কিন্তু তার কোনো অভিমুখ পরিবর্তন হবে না, ঠিক আছে। যেমন বলের উদাহরণ, একটা বলকে যদি আমরা ফেলি উপর থেকে, কিংবা যেমন ওপর থেকে নিচে যাচ্ছে, ঠিক আছে, ওপর থেকে নিচে যাচ্ছে, তো এটা কি, এটা হচ্ছে বক্র চলন, এটা বক্রভাবে এসে এসে কিন্তু কি হচ্ছে, নিচে পড়ছে, তো এটা হচ্ছে বক্র চলনের এক্সাম্পল। তারপর যদি অনুভূমিকভাবে বলটাকে ছুড়ি, ঠিক আছে, অনুভূমিকভাবে যদি আমরা বলটাকে ছুড়ি, তাহলে কিন্তু সেটাও হয়ে যাবে বক্র চলন, কারণ কি, বলটা দেখো বক্রভাবে ঘুরে 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 কিন্তু সে ঠিক সোজা যাচ্ছে, কিন্তু কি ঘুরে ঘুরে যাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে বক্র চলন। তো সরল চলনের উদাহরণ যেমন ট্রেন, বাস, এগুলো হচ্ছে সরল চলন, ঠিক আছে, যেমন ট্রেন, বাস, এগুলো হচ্ছে সরল চলন, কারণ কি সোজাসুজিভাবে কিন্তু স্থান পরিবর্তন করছে। তারপর পতনশীল বস্তু, মানে ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে যায় বলে, সেটাও কিন্তু সরল চলন, ঠিক আছে, জন্য কোনো একটা কাঠের টুকরোকে যদি ওপর থেকে নিচে আমরা ফেলাই, তাহলে কিন্তু সেটা সোজাসুজিভাবে মাটিতে পড়ছে, সেটাও কিন্তু একটা সরল চলন, ঠিক আছে, সেটা উল্লম্বভাবে ওপর থেকে নিচে পড়ছে। কোনো লোহার টুকরো যদি আমরা নিচের দিকে ফেলি, সেটাও। আর বক্রচলনের এক্সাম্পল যেমন বলটা কি হচ্ছে, আমরা যদি ছুড়ি, সেটা কিন্তু নিজে গোল গোল রাউন্ড গোল গোল করে ঘুরে ঘুরে কিন্তু যাবে, সেটা হচ্ছে বক্রচলন। এরপর রয়েছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি, ঘূর্ণন গতি হচ্ছে যে সকল বস্তু তার নিজ অক্ষের চারিদিকে কিন্তু ঘুরবে, সেটাই হচ্ছে ঘূর্ণন গতি, মানে নিজের অক্ষেই চারিদিকে নিজেই ঘুরছে, সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। তো এর এক্সাম্পল যেমন পৃথিবী তো নিজের অক্ষের চারিদিকেই ঘুরছে, ঠিক আছে, পৃথিবী। তারপর লাট্টুকে যদি ঘুরোয় কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘোরে। তারপর যেমন ফ্যানের পাখা, ঠিক আছে, ফ্যানটাও কিন্তু একটা হচ্ছে ঘূর্ণন গতি। ফ্যান, লাট্টু, পৃথিবী, এগুলো কিন্তু হচ্ছে ঘূর্ণন গতির এক্সাম্পল। এরপর দেখব বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি কি, কোনো বস্তুকে অক্ষ করে তার চারিদিকে ঘোরাটা হচ্ছে বৃত্তীয় গতি। আর ঘূর্ণন গতিটা কি দেখলাম না, কোনো একটা বস্তু রয়েছে, তার নিজের অক্ষকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। লাট্টু কিন্তু একটাই বস্তু, নিজেকে কেন্দ্র করে নিজের চারিদিকেই ঘুরছে। পৃথিবী যেমন নিজেকে কেন্দ্র করে নিজের চারিদিকে পাক খায়। তারপর ফ্যান একটা কি, ফ্যান একটাই বস্তু এবং একটাই বস্তুই নিজের চারিদিকে ঘুরছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে ঘূর্ণন। আর বৃত্তীয় গতি কি, মানে বৃত্তীয় গতি হচ্ছে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরা, যেমন সূর্য কেন্দ্রে থাকে, পৃথিবী তার চারিদিকে ঘুরছে, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরা যেমন। তারপর যেমন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারিদিকে ঘোরে, ঠিক আছে, এটাও একটা হচ্ছে বৃত্তীয় গতির এক্সাম্পল। পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে যে ইলেকট্রন ঘোরে, সেটাও কিন্তু একটা বৃত্তীয় গতিরই এক্সাম্পল। তো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ইলেকট্রন ঘোরে, এটা হচ্ছে
বৃত্তীয় গতি। তারপর রয়েছে মিশ্র গতি। তো মিশ্র গতি কি, মানে সরল রৈখিকভাবেও যাবে অথচ কি নিজেও ঘুরবে, ঠিক আছে, রাউন্ডভাবে, সেটা হচ্ছে মিশ্র গতি। তো এর এক্সাম্পল কি, যেমন রেল লাইনের চাকা আমরা দেখেছি, রেল লাইনের চাকা কি সরল রৈখিকভাবেও যায় এবং তার সাথে চাকা যে রয়েছে সেটা কি হচ্ছে রাউন্ড রাউন্ড করে নিজেও পাক খায়, ঠিক আছে। তারপর যেমন সাইকেলের চাকাও একটা মিশ্র গতি, সেটা কি হচ্ছে সরল রৈখিকভাবেও তো যাচ্ছে এবং তার সাথে সাথে কি হচ্ছে না বক্রভাবেও যাচ্ছে, মানে নিজের রাউন্ডেও ঘুরছে, ঠিক আছে, নিজেও পাক খাচ্ছে এবং এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনও করছে, সেটা হচ্ছে মিশ্র গতি। তো মিশ্র গতি কি, যেমন সাইকেলের চাকার গতি, তারপর ট্রেনের চাকার গতি, এগুলো হচ্ছে মিশ্র গতির এক্সাম্পল, মানে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করছে এবং সরলরৈখিকভাবেও যাচ্ছে প্লাস বক্রভাবেও যাচ্ছে, মানে নিজে বক্রভাবেও যাচ্ছে, নিজের গতিতে পাক খেতে খেতে যাচ্ছে এবং এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করছে, সরলরৈখিকভাবেও যাচ্ছে, সেটাই হচ্ছে মিশ্র গতি। তো সরলরৈখিক গতি কি, সরলরৈখিক গতি হচ্ছে কোনো একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে, মানে এক স্থান থেকে অপর স্থানে যাচ্ছে এবং সেই অপর স্থান থেকে সেই একই স্থানে ফেরত আসছে, সেটাই হচ্ছে সরলরৈখিক গতি, ঠিক আছে। যেমন দোলনা, তারপর ঘড়ির পেন্ডুলাম, এগুলো কি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে এবং সেই স্থানে কিন্তু আবার ফেরত আসছে, ঠিক আছে, সেই স্থানে ফেরত এসে আবার অপর স্থানে যাচ্ছে, সেটাই হচ্ছে সরলরৈখিক গতির এক্সাম্পল। যেমন দোলনা, ঘড়ির পেন্ডুলাম, এইগুলো হবে। তো এদের সংজ্ঞাগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এদের এক্সাম্পল যেগুলো সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এমসিকিউ টাইপ বা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো অবশ্যই জেনে রাখবে যে কোনটা কোন গতি, ঠিক আছে, চলন গতি, ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, মিশ্র গতি, সরলরৈখিক গতি, এগুলোর মধ্যে কোনটা কি গতি। এক্সাম্পল দিতে পারে, যেমন সাইকেলের চাকার গতিটা কি গতি, মিশ্র গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি না সরলরৈখিক গতি। তো আমরা জানি যে সাইকেলের চাকা একটা কিন্তু মিশ্র গতি, কারণ সরলরৈখিকভাবে যাচ্ছে এবং তার সাথে নিজের পাক খাচ্ছে, ঠিক আছে, বক্রভাবে চলছে। তো এইভাবে কিন্তু এক্সাম্পল দেবে প্রত্যেকটা ক্ষেত্রেই, তাই বললাম যে এদের এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে বিভিন্ন গতির এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, লাট্টু ফ্যানের পাখা, এগুলো একটা ঘূর্ণন গতি। তারপর ট্রেন, এটা একটা হচ্ছে কি, এটা একটা চলন গতি, ঠিক আছে, সরল চলন গতির এক্সাম্পল। বল, এটা হচ্ছে একটা বক্র চলন গতির এক্সাম্পল। যেমন দেখো এখানে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির এক্সাম্পল দেওয়া আছে। বৃত্তীয় গতি হচ্ছে বার্ষিক গতি আর ঘূর্ণন গতি হচ্ছে আর্নিক গতি। কেন? কারণ বৃত্তীয় গতি হচ্ছে কি বললাম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এটা একটা বৃত্তীয় গতি এবং এটাকে আমরা বার্ষিক গতিও বলতে পারি, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে যখন এক পাক খায় তখন সেটা তো একটা ইয়ার হয়, তাহলে বার্ষিক গতি আমরা জানি। আর ঘূর্ণন গতি কি আর্নিক গতি, কেন? কারণ পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরছে, যে দিন রাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আর্নিক গতি। তাহলে আর্নিক গতিকে আমরা ঘূর্ণন গতিও বলতে পারি এবং বার্ষিক গতিকে আমরা বৃত্তীয় গতিও বলতে পারি। রয়েছে সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। সরণ বা ডিসপ্লেসমেন্ট কি, তো দেখো তো এখানে দেখো এক্সাম্পলের সাহায্যে দেওয়া আছে 5টা বন্ধু শিয়ালদহ স্টেশন থেকে চিড়িয়াখানা বেড়াতে যাবে। তো এই যে এখানে দেখো 5টা বন্ধু কি হচ্ছে, 5টে আলাদা আলাদা পথ দিয়ে কিন্তু যাচ্ছে, 5 বন্ধু একসাথে যায়নি, আলাদা আলাদা পথ দিয়ে যাচ্ছে। তো কি আমরা কি আলাদা আলাদা পথগুলো দেখব না, আমরা কি দেখব যে প্রথম স্থান এবং যে অন্তিম স্থান রয়েছে, মানে শিয়ালদহ স্টেশন এবং যে চিড়িয়াখানা রয়েছে তার দূরত্বটাই আমরা দেখব। 5 বন্ধু যে চারিদিকে গিয়েছে তাদের দূরত্ব আমরা দেখব না, প্রাথমিক স্থান আর অন্তিম স্থানের দূরত্বটাই দেখব, সেটাই হচ্ছে সরণ। তো দেখো এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, 5টা বন্ধু গিয়েছে 5 দিকে। তো দেখো এ থেকে বি পয়েন্টে যে বন্ধুটা গিয়েছে, মানে 3 নম্বর বন্ধু, ঠিক আছে, তো তার যে সরণ সেটাই আমরা তার যে দূরত্ব সেটাই হচ্ছে সরণ, কারণ এটা দেখো সোজা পথে গিয়েছে এবং এর প্রাথমিক এবং অন্তিম স্থানের দূরত্বটা আমরা যে নির্ণয় করব, ঠিক আছে, এই দূরত্বটাই হচ্ছে সব থেকে সোজা, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে সরণ। তো দেখো এখানে তাই বলেছে সরণ হলো প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব, ঠিক আছে। এই যে 3 নম্বর পথটির দূরত্বই হলো সরণের মান। এই যে এ থেকে বি পর্যন্ত গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে চিড়িয়াখানা যাবে, ঠিক আছে, তো অন্য অন্য পথে গিয়েছে যে বন্ধুগুলো তাদের পরিমাপ করবো না, যে 3 নম্বর বন্ধুর দিকে গিয়েছে 1 থেকে বি পয়েন্টে, সেটাই হচ্ছে সরণ।
তো এটা একটি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তনকে আমরা সরণ বলবো। তো এখানে বলেছে বস্তুটির প্রাথমিক ও অন্তিম অবস্থান হচ্ছে সরলরৈখিক দূরত্ব দ্বারা পরিমাপ করা হয়। বস্তুটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব পরিমাপ করা হয় সেটা হচ্ছে সরণ। তারপর সরণের অভিমুখ হলো প্রাথমিক থেকে অন্তিম অবস্থানের দিকে, এবং প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হলে সরণের মান 0 হয়। ঠিক আছে, সরণ এবং দূরত্ব এক, কিন্তু সরণের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট স্থানে মানে প্রাথমিক থেকে অন্তিম স্থানের যে দূরত্ব সেটা নির্ণয় করা হয়, আর যে দূরত্ব সেটা হচ্ছে কি দূরত্বটা হচ্ছে কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থান যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। মানে কোনো দিক নেই, অতিক্রান্ত দূরত্ব যে কোন দিকে যাবে সেটার কোনো সঠিকভাবে নির্ণয় করা হয় না, কোনো নির্দিষ্ট নেই। আর সরণের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট দিকে বলেছে, সেটাই। তো এখানে সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে আমি পার্থক্য করব। সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব যেহেতু। তাহলে সরণকে একটি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তনকে আমরা সরণ বলবো, মানে প্রাথমিক স্থান এবং অন্তিম স্থানের যে নির্দিষ্ট দূরত্ব। এবং অতিক্রান্ত দূরত্ব কি কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে এক স্থান থেকে অন্য স্থানে যে দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নেই যে প্রাথমিক স্থান থেকে অন্তিম স্থানের যে দূরত্বটা সেটাই নির্ণয় করব, যে কোনো দূরত্বের পরিমাপটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তুমি যদি বর্গাকারভাবে যাও কিংবা এলোমেলোভাবে যাও, দূরত্বটা নির্ণয় করতে হবে। প্রাথমিক এবং তার যে মধ্যবর্তী দূরত্বটা সেটাও কিন্তু নিতে হবে। আর সরণের ক্ষেত্রে প্রাথমিক দূরত্ব এবং অন্তিম দূরত্ব মানে শর্টকাটে যে সোজা দূরত্বটা সেটা। অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিন্তু এক স্থান থেকে শুরু করে যে স্থানে পৌঁছবে তার মোট যে দূরত্ব সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো এখানে সরণের আর অতিক্রান্ত দূরত্বের কিছু এক্সাম্পল নিয়েছি। তো দেখো এখানে দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি দূরত্ব অতিক্রম করছে। যেমন এটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার আর 3 কিলোমিটার। তো আমাকে এখানে সরণ করতে হবে। তো সরণ কোনটা দেখব, যে 1, 2, 3 কিলোমিটার এটা গিয়েছে না, আমরা প্রথম এবং অন্তিম বেগ দেখব। তাহলে দেখো এখানে এ আর ডি এর যে দূরত্বটা টোটাল দূরত্ব সেটা দেখব। তাহলে এটা কী হবে, এটা 2 কিলোমিটার। তাহলে এখানে সরণ কী হবে 2। ঠিক আছে, সরণ এটা হয়ে যাবে 2 কিলোমিটার। এই যে 1 কিলোমিটার গিয়েছে, তারপর বেঁকে 2 কিলোমিটার গেল, তারপর 3 কিলোমিটার গেল, তো এটা আমরা দেখব না, এটা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে হবে। আমরা সরণের ক্ষেত্রে যে শর্টকাট দূরত্ব সোজা দূরত্বটা সেটা দেখব। তাহলে এ থেকে ডি এর যে অন্তিম দূরত্বটা সেটাই হচ্ছে সরণ। তাহলে সরণ ইকুয়াল টু কী হবে এখানে, ঠিক আছে, সরণ 2 হবে। সরণ হচ্ছে 2, মানে এ থেকে বি, এ থেকে বি এর দূরত্ব যেটা মানে এ থেকে ডি, এ থেকে ডি এর যে দূরত্বটা সেটাই হচ্ছে সরণ। তারপর আবার অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দেখো, যেমন 1 কিলোমিটার গিয়েছে, 2 কিলোমিটার গিয়েছে, 3 কিলোমিটার গিয়েছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এ থেকে ডি তাহলে কত হবে, 1, 2, 3, আর এখানে হবে 2 কিলোমিটার যেহেতু গিয়েছে। তাহলে এটা আমরা অতিক্রান্ত দূরত্ব যদি বাই করি তাহলে 2 একে 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে কি 8 কিলোমিটার। এখানে অতিক্রান্ত দূরত্ব 8 হয়ে যাবে, মানে এ বি সি ডি যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বগুলো মিলে যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 + 2 + 3 + 2 এইভাবে আমাদের 8 কিমি বেরোলো। তাহলে অতিক্রান্ত দূরত্ব 8 কিমি, আর সরণ এখানে আমরা দেখলাম 2 কিমি। তারপর একটা ত্রিভুজের দূরত্ব যেমন এ থেকে বি, বি থেকে সি দূরত্ব গিয়েছে, এ থেকে বি আর বি থেকে সি গিয়েছে। তাহলে আমাদেরকে সরণ বার করতে হবে কি শর্টকাট নিয়ম যেহেতু, তাহলে এ আর সি এর দূরত্ব দেখব। এ থেকে বি, বি থেকে সি এত দূর যে ঘুরে ঘুরে গিয়েছে সেটা দেখব না, আমরা দেখব টোটাল প্রাথমিক দূরত্ব এবং অন্তিম। তো এসি দূরত্ব, ঠিক আছে, অন্তিম। তাহলে এসি ইকুয়াল টু কী হয়ে যাবে, আমরা একটা ফর্মুলা জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেটাই ফর্মুলাটাই হবে। ঠিক আছে, ত্রিভুজ আকৃতির যখন কোনো দূরত্ব থাকবে তাহলে এসি ইকুয়াল টু কি দেখব, √3² + 4² তাহলে এটা কি হয়ে যাবে,
9 প্লাস 16 এইভাবে হবে। প্লাস কি হবে, যেহেতু রুট ওভার আছে তাহলে এখানে রুট ওভার 25 হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, এস ইকুয়াল টু 25 রুট কত হয় 5, তাহলে 5 কিলোমিটার। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 5 কিমি হবে। ঠিক আছে। আর যদি এইভাবে ত্রিভুজাকৃতি আমরা যদি অতিক্রান্ত দূরত্ব বার করি, এখানে সরণ 5 হলো, ঠিক আছে, এসি শর্টকাটের নিয়ম। আর এবার যদি আমরা এই যে ত্রিভুজাকৃতিটাই যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বার করি, ঠিক আছে, একই রকমভাবে এ থেকে বি, বি থেকে সি, ঠিক আছে, তাহলে এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব কি দেখব, এ প্লাস বি প্লাস সি এইভাবে দেখব। তাহলে আমাদের কত হচ্ছে 7। সরণের ক্ষেত্রে আমরা এসি এর সরাসরি দূরত্বটা নির্ণয় করলাম, তাহলে এটা হলো 5 কিলোমিটার। একই রকমভাবে আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দেখো এ বি সি এর মান যোগ করলাম, মানে এ থেকে বি এবং বি থেকে সি, তাহলে 3 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার 7 কিলোমিটার। এটা আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কতটা টোটাল দূরত্ব গিয়েছে সেটা যোগ করলাম। ঠিক আছে। তারপর আমরা দেখব সরণ কিন্তু কি, সরণ একটা ভেক্টর রাশি। সরণ একটা কি ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি কেন, কারণ এর মান আর দিক উভয়ই আছে। একটা নির্দিষ্ট দিক বলা আছে, যে প্রাথমিক দিক থেকে অন্তিম দিকের একটা নির্দিষ্ট দিক ধরা আছে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি। আর সরণের মাত্রা কি, সরণের মাত্রা এল দিয়ে, সরণের মাত্রা হয় এল, সরণের মাত্রা এল। লেন্থ যেহেতু দৈর্ঘ্য, সরণ, দূরত্ব সব ক্ষেত্রেই মাত্রা এল হবে। আর অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি। অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি এবং এর মাত্রাও এল হবে। কেন, কারণ দূরত্ব, দৈর্ঘ্য, সরণ এগুলো সবই এল দিয়েই লেখা হয়, এল মাত্রা দিয়েই লেখা হয়, এবং এদের যে একক একই হবে। একক সিজিএস একক এবং এসআই একক একই হবে। একক সেম হবে। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে মিটার। আর একই রকমভাবে একক অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রেও সে একই হবে। সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে হবে মিটার। যেহেতু দৈর্ঘ্য, দূরত্ব, সরণ একই ডিনোট করা হয় একই হিসেবে। এই হচ্ছে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স ডিফারেন্স। তারপর বলেছে প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হলে সরণের মান 0 হবে। মানে প্রাথমিক এবং অন্তিম অবস্থান এক হতে হবে, তবেই সরণ 0 হবে। তো কি দেখো, মানে কোনো একটা বস্তু, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, সেই বস্তুটি যদি ফেরত আবার আসে, মানে এই পয়েন্টে থেকে বি পয়েন্টে গেল, আবার বি থেকে আবার এই পয়েন্টে ফিরে তুল, ঠিক আছে, সেই অবস্থানে সেটা কিন্তু সরণ 0 হয়ে যাবে। তারপর যেমন এইভাবে এলোমেলো স্থানেও গেল, এলোমেলো স্থানে এই পয়েন্টে গেল, ঠিক আছে, এই পয়েন্টেই গেল এবং এই পয়েন্টেই ফিরে এলো, সেটাও কিন্তু সরণ 0, কারণ এক স্থান থেকে ঘুরে ফিরে সেই স্থানেই আসছে, সেটাই বলছে যে সরণ 0। যেইভাবেই হোক, বক্রপথেও যদি যায়, বক্রপথেও যদি অবস্থান করে, ঠিক আছে, ঘুরে ফিরে যদি একটা এ বি সি ডি পথে গেল, ঠিক আছে, তো ঘুরে ফিরে যদি সেই অবস্থানেই ফিরে আসে, সেটা কিন্তু সরণ 0 হয়ে যাবে। এই পথেই যদি আসে আবার ঘুরে ফিরে, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে শুরু করলো, এই পয়েন্টে, এবং ঘুরে ফিরে আবার এই পয়েন্টেই এলো, তো সেটাও কিন্তু সরণ 0। তো সরণ কোন পথে কতটা গেল সেটা নির্ভর করে না, মানে প্রথম দূরত্ব, আমরা প্রাথমিক এবং অন্তিম দূরত্বের যে অবস্থান, সেটা কিন্তু সরণ নির্ণয় হয়, মানে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভরশীল সরণ। কোন পথে কতটা গেল সেটা দেখে না সরণ। যদি একটা বৃত্তাকার পথে এইভাবে, যদি এখান থেকে পয়েন্ট শুরু করলো, বৃত্তাকার পথে এটা হচ্ছে এই পয়েন্ট, তো ফিরে ফিরে সে এই পয়েন্টে এলো, তো সেটাও সরণ হবে, কারণ এই পয়েন্টে শুরু করেছে, এই পয়েন্টেই এসছে, ঠিক আছে, সব ক্ষেত্রেই হবে।
যদি একটা বৃত্তের ছবি দেয় এবং তার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে দেয়, কী করব, একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, বৃত্তের চারিদিকে ঘুরে ফিরে সেই অবস্থানেই এলো, একটা মানুষ সেই স্থান থেকে ঘুরে ফিরে সেই স্থানে এলো, তার সরণ কী হবে এবং অতিক্রান্ত দূরত্ব কী হবে? সরণ কী হবে? শূন্য, কারণ সেই অবস্থান থেকে সেই অবস্থানে ঘুরে এলো। কিন্তু অতিক্রান্ত দূরত্ব আমরা যে বৃত্তের পরিধি জানি সেটা হয়ে যাবে কি 2πr, এটা আমরা জানি। তো অতিক্রান্ত এই যে দূরত্ব হয়ে যাবে 2πr আর সরণ শূন্য, কারণ আমরা জানি যে পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, তাহলে অতিক্রান্ত দূরত্ব এটাই, আর সরণ তো শূন্য হয়ে যাবে, সেই স্থান থেকে সেই স্থানেই আসছে। তো দেখো এখানে দুটো ছবি দিয়েছি, ঠিক আছে, তাদের সরণ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখো এইটা একটা হচ্ছে এ থেকে বি পয়েন্ট, তো এখানে দেখো 2 সেন্টিমিটার যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এটা 5 সেন্টিমিটার যাচ্ছে, আবার এটা 2 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো এই যে এর সরণ আমরা কি দেখব, যে এ থেকে বির যে দূরত্ব সেটাই দেখব। তাহলে সরণ কি হবে, এর যা 5 সেমি এরও তাই, ঠিক আছে। সরণ তাহলে কি হবে, সরণ হয়ে যাবে 5 সেমি, সরণ হবে 5 সেমি, ঠিক আছে। কেন, কারণ প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের যে দূরত্ব সেটাই আমরা দেখব। আর অতিক্রান্ত দূরত্ব কি হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব দেখো কি হবে, এ থেকে 2 সেমি প্লাস 5 সেমি প্লাস 2 সেমি, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কী হয়ে যাবে, 9 সেমি। এইখান থেকে যে এই রাস্তাটা আসছে, এখান থেকে এই রাস্তাটা আসছে এবং এখান থেকে এই রাস্তাটা, ঠিক আছে, 2 + 5 + 2, পুরো টোটাল রাস্তাটাই আমরা দেখব কতটা গেল। কিন্তু সরণের ক্ষেত্রে প্রাথমিক এবং অন্তিম দেখলাম, ঠিক আছে। তাহলে এটা কি হলো, প্রাথমিক এবং অন্তিমের যে এই রাস্তাটা রয়েছে, যেই যে নিচে 5 সেমি রয়েছে তার সমান যে এ থেকে বি, সে রাস্তাটাই দেখবো, এটাও তাহলে 5 সেমি, ঠিক আছে, এটা 5 সেমি হলে এটা 5 সেমি, তাহলে এটা হচ্ছে সরণ প্রাথমিক এবং অন্তিম। এরপর দেখব একটা কি রয়েছে, বৃত্তাকার পথে, ঠিক আছে, একটা মাঝ বরাবর কী হচ্ছে 21 সেমি পথ ধরে যাচ্ছে, ঠিক আছে, এবং সে 21 সেমি পথ ধরে যাওয়া তার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে, ঠিক আছে। 21 সেমি ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে। তো এর সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে, তো এখানে সরণ কী হবে, শূন্য হবে। কেন, কারণ পুরো একটা বৃত্ত ঘুরে আসতে সে একই অবস্থানে পৌঁছে, মনে করে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে এবং সেই অবস্থান থেকে ঘুরে এসে সেই অবস্থানেই এলো, তাহলে তো সরণ শূন্য। কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে দেখব, এই যে 21 সেমি ব্যাস বিশিষ্ট বলে দিয়েছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের আমরা যে বৃত্তের পরিধি তার ফর্মুলা জানি আমরা 2πr, ঠিক আছে, 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধির ফর্মুলা, যেহেতু কি বৃত্তের চারিদিকে ঘুরে আসতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে এর ফর্মুলা অনুযায়ী কী হবে, 2 × π মানে আমরা জানি 22/7, পায়ের ফর্মুলা হচ্ছে 22/7 ইন্টু আর ব্যাসার্ধ কী হবে, এখানে দেখো ব্যাসার্ধ মানে তো আমরা জানি আর, তো এখানে বৃত্তের ব্যাস বলে দিয়েছি 21 সেমি, তাহলে 21কে 2 দিয়ে ভাগ করলে তবেই না ব্যাসার্ধ বেরোবে, ঠিক আছে। 2r মানে হচ্ছে ব্যাস, আর r = কী হবে, r/2, তাহলে তার ব্যাসার্ধ, তাহলে 21/2, ঠিক আছে, সেটাই হলো 21/2, এই যে, ঠিক আছে। আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে 21/2 ব্যাসার্ধ হবে। তো দেখো এর কাটাকুটি করলে 2 কেটে গেল, 7 × 3 = 21, ঠিক আছে। তাহলে কত হবে, অতিক্রান্ত দূরত্ব 66 কিমি, ঠিক আছে, 66 সেমি। তো এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো এইভাবেই কিন্তু করতে হবে। আর এই যে এগুলো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কী হবে, সরণ শূন্য, ঠিক আছে, সরণের মান শূন্য, সরণ শূন্য হবে। কারণ কি, কারণ এক স্থানে থেকে এক স্থানে ফিরে আসছে, ঠিক আছে। যে সরলরেখা পথে দেখো এ থেকে বিতে গেল, বি আবার এতেই ফিরে এলো, এটাও সরণ শূন্য। কোনো বক্রপথেই গেল, ঠিক আছে, বক্রপথ দিয়েই গেল, এ থেকে গেল, তারপর ঘুরে ফিরে অন্য যে কোনো জায়গায় বক্রভাবে এলো বা এতে এলো, এটাও সরণ শূন্য। কিংবা তোমরা যদি চতুর্ভুজ দেখো কোনো, ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রে এ থেকে গেল বিতে, সিতে, ডিতে, আবার ডি থেকে সে এই ফিরে এলো, সেটাও সরণ শূন্য। কোনো বৃত্তাকার পথে যদি সেখানে থাকে এবং সেখানেই যদি ফেরত আসে সেটাও শূন্য, ঠিক আছে। মানে সরণের ক্ষেত্রে কোনো মোট দূরত্ব আমরা মাপি না, ঠিক আছে, মানে কোন কতটা পথে গেলে সেটা মাপি না, তার যে অন্তিম এবং যে শেষ সে অবস্থানটাই দেখি। তো এখানে আমরা তো অন্তিম আর শেষ অবস্থান দেখতে পাইনি, সে একটাই অন্তিম, প্রথম এবং যে অন্তিম অবস্থান সেটা একটাই।
এখানে প্রথম এবং অন্তিম অবস্থান কিন্তু একটাই, ঠিক আছে, তাই এখানে সরণ শূন্য। আর প্রাথমিক এবং অন্তিম অবস্থানকেই তো আমরা সরণ বলবো। তো এখানে এইগুলোতে দেখো প্রত্যেকটা কিন্তু প্রাথমিক এবং অন্তিম অবস্থানের যে দূরত্ব সেটা নেই, একটাই প্রাথমিক এবং অন্তিম অবস্থান, ঠিক আছে, তাই এখানে সরণ শূন্য এটাই। তো আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, সরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য হতেও পারে নাও পারে, আর অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সরণ অবশ্যই শূন্য হবে। এই এক্সাম্পলগুলোর সাহায্যে আমরা দেখলাম যে সরণ শূন্য হচ্ছে কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হয়নি। তাহলে আমরা বলতে পারি যে সরণ শূন্য হতে পারে, সরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে নাও পারে। আর অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় কিন্তু সরণ তো শূন্য হবে। কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখন শূন্য হবে? যখন কোনো বস্তুর মোট দূরত্ব হবে না তখনই অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে। তাহলে তার সাথে সরণও শূন্য হবে। অতিক্রান্ত দূরত্ব শূন্য যেমন কোনো বস্তু যেখানে ছিল সেখানেই রইল, তার কোনো মোট দূরত্ব বার করতে পারবো না, সেটাই। আর সরণ শূন্য হলে কেমন, যেমন সরণ সেখানে কোনো বস্তু ছিল এ পয়েন্টে, তারপর বি সি ডি সব ঘুরে এসে ডি থেকে আবার এ পয়েন্টেই এলো, তাহলে সেটা হয়ে যাবে শূন্য। কিন্তু অতিক্রান্ত দূরত্ব তো আমরা যোগ করে পাবো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এভাবে যতটা দূরত্ব অতিক্রম করেছে যোগ করে আমরা সেটা পাবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব শূন্য হচ্ছে না, সেটাই। আরও দুটো লাইন ইম্পর্টেন্ট কি না, যদি কোনো বস্তু সরল রৈখিক পথে যায় তাহলে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান হবে, ঠিক আছে। তাহলে বস্তু সরল রৈখিক পথে গেলে সরলরৈখিক পথে গেলে সরণ ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটু আগেই দেখলাম যে মানে যেখানে বস্তু রয়েছে ঘুরে ফিরে যেখানে আসুক মানে সেই স্থানেই যদি পৌঁছায়, ঠিক আছে, প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি এক হয় তাহলে কী হবে, সরণ শূন্য হবে। তো এটা একটা যোগ করে নাও যে কোনো বস্তুর, ঠিক আছে, কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান এক হলে সরণ শূন্য হবে। তাহলে কি লিখব, প্রাথমিক, ঠিক আছে, প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হলে সরণের মান শূন্য হবে। এই চারটে লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি এক হয় তাহলে সরণ তো শূন্য হবেই। এখানে যে আমরা এক্সাম্পলের সাহায্যে আলোচনা করলাম, ঠিক আছে, তো এখানে দেখো আমরা এক্সাম্পলের সাহায্যে আলোচনা করলাম যে বস্তু যেখানেই থাকুক ঘুরে ফিরে যদি সেখানেই আসে, তাতে সরল রৈখিক হোক কিংবা এলোমেলো আঁকাবাঁকা পথ হোক কিংবা বৃত্তাকার পথ হোক, আয়তাকার, চতুর্ভুজ, ঠিক আছে, তারপর ত্রিভুজাকার, তো সেখানেই যদি আসে তাহলে সরণের মান সবসময় শূন্য হবে প্রাথমিক এবং অন্তিম অবস্থান এক হলে। মানে সরণ কোন পথে কতটা গেল সেটা দেখে না, সরণ শুধুই প্রাথমিক থেকে অন্তিম যে দূরত্বটা সেটাই দেখে। তো এখানে যেহেতু প্রাথমিক এবং অন্তিম এক, তাহলে কি করে দেখবে যে সরণ কতটা হচ্ছে, তাই আর কি সরণ 0 হয়ে যায়, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে, দেখো এখানে সরণ মানে ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে দুটোই দেখো প্রতীক চিহ্ন ডিডি, তখন আমরা কি লিখবো, সরণকে এস দিয়ে ডিনোট করব এবং অতিক্রান্ত দূরত্বকে ডি দিয়ে, ঠিক আছে। তো সরণকে আমরা এস দিয়ে লিখি আর যে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বকে আমরা ডি দিয়ে লিখি, কারণ যে ম্যাথ রয়েছে ম্যাথের ক্ষেত্রে বোঝার জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে। সরণ ক্ষেত্রে এস প্রতীক চিহ্ন ইউজ করবো আর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ডি। তো আমাদের সরণ হলো, এরপর রয়েছে দ্রুতি, ঠিক আছে, দ্রুতি বা স্পিড। তো দ্রুতির ক্ষেত্রে কি বলেছে দেখো, বইতেও আছে, ঠিক আছে, এক্সাম্পলের সাহায্যে এখানে বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই দেখবে দ্রুতির যে এক্সাম্পলটা, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পলে ওই বলেছে যে তোমার
বাবার সাথে তুমি মানে কোনো জায়গা বেড়াতে যাবে, ঠিক আছে। তুমি তখন মোটর সাইকেলের ওডোমিটার যন্ত্রটিতে দেখলে তখন 2000 কিলোমিটার, ঠিক আছে। তো তখন টাইম কটা, 9টা বাজে, ঠিক আছে। তারপর তোমার বাবার সাথে মোটর সাইকেলেই চাপলে এবং কিছুক্ষণ দূরে গেলে, কিছুক্ষণ যাওয়ার পর যখন থামলে তখন কি দেখলে না 2060 কিলোমিটার এবং টাইম কটা দেখলে 11টা বাজে। তো টোটাল পথটা কতটা গেলে 60 কিলোমিটার, 2000 থেকে 2060। আর টাইম কটা লাগলো 9টা থেকে 11টা, 2 ঘন্টা। তাহলে আমরা কি দেখলাম এখানে মোট দূরত্ব কতটা গেল 60 মিটার, আর যে সময় সেটা হচ্ছে কি 2 ঘন্টা। তো সেটা এখানে এক্সাম্পলে দিয়েছে যে সময়ের সাথে যদি অতিক্রান্ত দূরত্ব পথ অতিক্রম করো, ঠিক আছে, মানে সময়ের সাথে কোনো পথ যদি অতিক্রম করো সেটাই হচ্ছে দ্রুতি। তো এখানে দেখো এখানে 60 কিলোমিটার পথ অতিক্রম করেছে 2 ঘন্টা সময়ে। তাহলে 1 ঘন্টা সময়ে কত কিলোমিটার পথ অতিক্রম করবে? 60/2 30 কিলোমিটার, ঠিক আছে। এখানে দেখো দ্রুতির সংজ্ঞাটা দেওয়া আছে যে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বস্তু দ্রুতি, ঠিক আছে। মানে আঁকা বাঁকা পথ হোক, বর্গাকার, আয়তাকার, যে পথেই হোক না কেন, মোট সময় এবং কতটা দূরত্ব গেল পথ সেটাই হচ্ছে কি দ্রুতি, ঠিক আছে, স্পিড। তো দ্রুতির ক্ষেত্রে মানে কোনো সময়ের সাথে, ঠিক আছে, সময়ের সাথে যে দূরত্ব অতিক্রম করলেই হচ্ছে, ঠিক আছে। কোনো নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট পথ যে অতিক্রম করতে হবে সেটা বলে না, মানে দ্রুতি ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব মানে আমরা কি জানি যে মোট দূরত্ব, ঠিক আছে, কতটা পথ গেল সেটাই আমরা দেখি, যে একটা নির্দিষ্ট পথ ধরে সরলরৈখিকভাবে যেতে হবে সেটা কিন্তু দ্রুতির পক্ষে নয়, ঠিক আছে। নির্দিষ্ট সরলরেখা পথে যাওয়া মানে প্রাথমিক এবং অন্তিম স্থান সেটা হয়ে যাবে সরল। তো এখানে আমরা দেখেছি যে অতিক্রান্ত দূরত্ব মানে যে দূরত্বটাই অতিক্রম করুক, মানে আঁকা বাঁকাই হোক যাই হোক, সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের সাথে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে দ্রুতি। তো দ্রুতিতে স্পিড, তো দেখো একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বস্তু দ্রুতি। তাহলে দ্রুতি ইকুয়াল টু কি? দ্রুতি ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাই হচ্ছে দ্রুতি। মানে আমি এ পয়েন্ট থেকে কোনো একটা, মানে আমি এ পয়েন্ট থেকে শুরু করলাম, ঠিক আছে, এ কোনো একটা অবস্থান রয়েছে এ পয়েন্টে। তো এ পয়েন্ট থেকে শুরু করলাম এবং আমি যে কোনো আঁকা বাঁকা হোক যেই হোক সেখানে আমি পৌঁছালাম বি পয়েন্ট ধরে, ঠিক আছে। তো এই যে মোট দূরত্ব আমরা কত মনে করো 2 সেকেন্ডে আমরা অতিক্রম করলাম 15 কিমি, ঠিক আছে। তো সেটাই হচ্ছে দ্রুতি, যে কোনো পথ। তো দেখো দ্রুতির ক্ষেত্রে দূরত্বের কোনো মানে নির্দিষ্ট দিক নেই, ঠিক আছে, দূরত্বের কোনো অভিমুখ নেই, যে কোনো পথেই তুমি যেতে পারো। তাই দেখো এর কোনো কি অভিমুখ নেই, ঠিক আছে, মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে। নির্দিষ্ট দিক বলা নেই, যে কোনো দূরত্ব অতিক্রম করলেই হচ্ছে, ঠিক আছে, যা খুশি দূরত্ব তুমি যেতে পারো এলোমেলো আঁকা বাঁকা পথ ধরে, তাই এটা স্কেলার রাশি। আর গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মানে যতটা দূরত্ব অতিক্রম করছো, ঠিক আছে, সময় ধরে, যতটা পথ অতিক্রম করছো সেটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে গড় দ্রুতি। মানে কি? তো যেমন দেখো এ থেকে বি পয়েন্টে গেল, ঠিক আছে, এ থেকে বি পয়েন্টে গেল 3 কিলোমিটার, ঠিক আছে। তো সেটা গেল 1 সেকেন্ডে, ঠিক আছে। তারপর আবার বি থেকে সি পয়েন্টে গেল 4 কিলোমিটার, ঠিক আছে, সেটা গেল 2 সেকেন্ড ধরে। আবার বি থেকে সি পয়েন্টে গেল, সি পয়েন্টে কত কিলোমিটার গেল? বি থেকে সি পয়েন্টে গেল 5 কিলোমিটার, সেটা 3 সেকেন্ড ধরে, ঠিক আছে। তাহলে কি দেখছি আমরা যে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 3 + 4 + 5, আর মোট সময় কত? 1 + 2 + 3, ঠিক আছে। এবার এটাকে আমরা যোগ করব, 4 × 5 = 9, আর 3 = 12, আর 3 × 2 = 5, 1 = 6। তাহলে কি হচ্ছে দেখো 6 × 2 = 12 = 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মোট দ্রুতি, ঠিক আছে, মানে এটা গড় দ্রুতি আর কি।
তো এইগুলো মিটার করে হবে, ঠিক আছে। 3 মিটার, 4 মিটার, 5 মিটার, আর এইগুলো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এইভাবে অতিক্রম করছে, ঠিক আছে। তো দ্রুতির ক্ষেত্রে দেখলাম এটা একটা স্কেলার রাশি। কেন? কারণ এর দেখো মান আছে কিন্তু কি দিক নেই, ঠিক আছে, স্কেলার রাশি এটা। আর এটা আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে L/T হবে। অতিক্রান্ত দূরত্বকে আমরা L দিয়ে লিখি, ঠিক আছে, মাত্রা হিসেবে, আর মোট সময়কে আমরা T দিয়ে ডিনোট করি। তাহলে এটা কি হয়ে যাবে L/T-1, যেটা বেগের মাত্রা সেটাই কিন্তু দ্রুতির মাত্রা একই হয়, ঠিক আছে। আর যে সিজিএস একক কী হয়ে যাবে? তাহলে সিজিএস একক হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই একক কী হয়ে যাবে? এসআই একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তো দূরত্ব, দৈর্ঘ্য, তারপর যে সরণ, এইগুলো আমরা কিন্তু মাত্রা হিসেবে L দিয়েই লিখি, ঠিক আছে, লেন্থ। তাই এখানে দেখো দূরত্বকে আমরা L দিয়ে লিখেছি এবং যে সময় সেটা T দিয়ে, ঠিক আছে। তো সরণ দেখলাম, দ্রুতি দেখলাম, এবার দেখব বেগ, মানে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এরপর দেখব বেগ, ভেলোসিটি। তো চলো দেখে নিই। তো এই দেখো বেগ কি বলেছে দেখো, যে একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটার বেগ বলবো। তো বেগের ক্ষেত্রে দেখো সময়ের সাথে কিন্তু নির্দিষ্ট দিকে বলেছে, ঠিক আছে। আর নির্দিষ্ট দিকে মানে কি? আমরা জানি সরণ মানে প্রাথমিক স্থান এবং অন্তিম স্থানের একটা নির্দিষ্ট দিক বোঝাচ্ছে। তাহলে কি? যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে বেগ ইকুয়াল টু কী হবে? সরণ বাই সময়। কারণ যেহেতু এখানে একটা নির্দিষ্ট দিক বলে দিয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট দিকের মধ্যেই আমাদেরকে পথ অতিক্রম করতে হবে, ঠিক আছে। প্রাথমিক স্থান থেকে একটা অন্তিম স্থান পর্যন্ত নির্দিষ্ট দিক বলে দেওয়া আছে, তাই এটা কিন্তু সরণ, ঠিক আছে। আর অতিক্রান্ত, আমরা দ্রুতির ক্ষেত্রে কি দেখেছি? যে অতিক্রান্ত দূরত্ব বা সময়। অতিক্রান্ত দূরত্ব আমরা জানি যে কোনো নির্দিষ্ট দিক বলা থাকে না, ঠিক আছে, যে কোনো পথ ধরে গেলেই হচ্ছে, আঁকা বাঁকা হোক যেমনই হোক, ঠিক আছে, মোট দূরত্বটা আমরা দেখব যে কতটা দূরত্ব অতিক্রম করেছে। আর সরণের ক্ষেত্রে সেটা নয়, সেটা প্রাথমিক থেকে অন্তিম একটা নির্দিষ্ট পথ বা দিক অতিক্রম করতে হবে, ঠিক আছে। মানে আমরা জানি সরণ বাই সময়, ঠিক আছে, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। সরণকে আমরা S দিয়ে লিখি আর টাইমকে T দিয়ে। মনে করো কোনো একটি পয়েন্ট A থেকে বিতে গেল 2 মিটার, আবার বি থেকে সিতে গেল 2 মিটার, ঠিক আছে, আবার সি থেকে ডি পয়েন্টে গেল 2 মিটার করে। আর সময় লাগছে যেমন এখান এ থেকে বি পয়েন্টে 2 মিটার গেল 1 সেকেন্ড, আবার বি থেকে সি পয়েন্টে গেল 2 মিটার 1 সেকেন্ড, আবার সি থেকে ডি পয়েন্টে গেল 2 মিটার, সে 1 সেকেন্ড, ঠিক আছে। সময় একই সময়ের সাথে একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে আমরা সরণ কি দেখব? এ থেকে ডি পর্যন্ত গিয়েছে কত? 2 + 2 + 2, আর নিচে গিয়েছে 1 + 1 + 1। তো এখানে দেখো কি হচ্ছে, এখানে 6/3, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে কি সরণ বাই সময়। এরপর দেখব গড় বেগ। তো গড় বেগ কি? গড় বেগ হচ্ছে কি মোট সরণ বাই সময়, মানে হচ্ছে সরণ বাই হচ্ছে মোট সময়, এটা হচ্ছে গড় বেগ, ঠিক আছে। তো গড় বেগের একটা এক্সাম্পল কি? যেমন দেখো এক ব্যক্তি এ পয়েন্টে শুরু করলো যাত্রা, ঠিক আছে, এ পয়েন্ট থেকে কি হলো? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, আবার বি পয়েন্ট থেকে দেখো সি পয়েন্টে গেল, ঠিক আছে, সি পয়েন্টে গেল, আবার সি থেকে টি পয়েন্টে গেল, এইভাবে দেখো গেল, ঠিক আছে। তো আমরা জানি সরণ কি প্রাথমিক এবং অন্তিম অবস্থান যেটা সেটাই মাপা হয়। তো এ থেকে বি পয়েন্টে গেল 2 কিলোমিটার, ঠিক আছে, আবার বি থেকে সি গেল এ থেকে বিতে গেল 2 মিটার, আবার বি থেকে সি গেল 1 মিটার, আবার সি থেকে ডি গেল 2 মিটার, ঠিক আছে। তো এইভাবে দেখো অতিক্রম করছে, ঠিক আছে। তো দেখো এইভাবে পথ অতিক্রম করছে। তো আমরা কি জানি যে মোট যে ডিস্টেন্স সেটা নেব। তাহলে যে প্রাথমিক এবং অন্তিম
তো প্রাথমিক যে অন্তিম সরলরৈখিক দূরত্ব সেটাই দেখব। তো এই যে এ থেকে ডি দূরত্বটা রয়েছে না, এ থেকে ডি এর পরিমাপটাই হচ্ছে কি মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, এটাই হচ্ছে গড় বেগ। তাহলে এখানে আমরা গড় বেগ কী লিখব, সরণ হচ্ছে এডি বাই টাইম। ঠিক আছে, তো আমরা জানি বেগ একটা কি ভেক্টর রাশি। ঠিক আছে, বেগ একটা ভেক্টর রাশি। তো এর যে মাত্রা, এর মাত্রা সে একই রকম। ঠিক আছে, দ্রুতির মতোই কী হবে এলটি মাইনাস 1, যেহেতু সরণকে আমরা এল দিয়ে লিখি আর টাইমকে টি দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে সেই দ্রুতির মতোই কিন্তু বেগের একই এলটি মাইনাস 1, এটা হচ্ছে বেগের মাত্রা। আর বেগের সিজিএস একক একই সেম। ঠিক আছে, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড আর এসআই একক হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড, কারণ দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে সেন্টিমিটার দৈর্ঘ্য, টাইমের সাপেক্ষে দূরত্ব অতিক্রম করছে তাহলে সেন্টিমিটার। ঠিক আছে, দূরত্ব আর টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে সিজিএস একক সেন্টিমিটার সেকেন্ড, এসআই একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। দ্রুতির মতোই সেম বেগের মাত্রা এবং একক। বেগ একটা ভেক্টর রাশি, দ্রুতি কিন্তু স্কেলার রাশি। কেন? কারণ দ্রুতির দিক নেই, কোন দিকে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট দিক, কিন্তু বেগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক আছে। তো এখানে দুটো ইম্পর্ট্যান্ট লাইন, বেগ শূন্য হলে দ্রুতি শূন্য হতেও পারে, নাও হতে পারে। আর দ্রুতি শূন্য হলে বেগ অবশ্যই কিন্তু শূন্য হবে। কেন? কারণ বেগ যদি শূন্য হয় তাহলে তো আমরা জানি, সরণ শূন্য হলে তো আমরা জানি বেগ শূন্য হবে, কারণ সরণের সাথে বেগের সম্পর্ক আছে। তো বেগ যদি শূন্য হয় আর তাহলে অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে, নাও পারে। মানে আমরা আগে দেখলাম যে সরণ যদি শূন্য হয়, সরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে, নাও হতে পারে, এবং অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় সরণ অবশ্যই শূন্য হবে। সে একই টাইপ। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের সঙ্গে দ্রুতির সম্পর্ক আছে আর বেগের সাথে সরণের সম্পর্ক আছে, তাই বেগ যা হবে সরণ তাই হবে, আর দ্রুতি যা হবে অতিক্রান্ত দূরত্ব তাই হবে। ঠিক আছে, তাহলে এখানেও সেম আছে, সরণ আর অতিক্রান্ত দূরত্বের মতো এখানে বেগ আর দ্রুতির সম্পর্কটাই আছে। ঠিক আছে, তো দ্রুতি ও বেগের মধ্যে কিছু পার্থক্য হয়। ঠিক আছে, তো সেই পার্থক্যগুলো করেছি। দেখো, যেমন দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দ্রুতি একটা স্কেলার রাশি। বেগের ক্ষেত্রে কি বেগের মান আর অভিমুখ উভয় আছে, তাই বেগ ভেক্টর রাশি। আর দ্রুতি কি, দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম। আর বেগের ক্ষেত্রে কি সরণ বাই সময়। সরণকে আমরা এস দিয়ে লিখি, তাহলে এস বাই টি। গড় দ্রুতি কখনোই শূন্য হয় না। ঠিক আছে, গড় দ্রুতি কেন শূন্য হয় না? কারণ দ্রুতি মোট দূরত্ব মানে সংখ্যা মান দ্বারা প্রকাশ করা হয়, তাই। আর বেগ কেন? বেগের ক্ষেত্রে সরণের মান শূন্য হলে গড় বেগ শূন্য হবে। কেন? কারণ জানি যে সরণের ক্ষেত্রে প্রাথমিক এবং অন্তিম স্থান শূন্য হয়ে যায়, তাহলে বেগও সে একই হবে, কারণ বেগের সাথে সরণের সম্পর্ক যেহেতু আছে। তারপর দ্রুতির ক্ষেত্রে সমবেগে সম্পন্ন বস্তু দ্রুতি সমান হয়। ঠিক আছে, আর বেগের ক্ষেত্রে সমদ্রুতি সম্পূর্ণ বস্তুর বেগ সমান নাও হতে পারে। তো যদি একটা বস্তু সরল রেখা বরাবর সমান বেগে যায় তো দ্রুতিও কিন্তু সমান হবে। আর বেগের ক্ষেত্রে কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। ঠিক আছে, তো দ্রুতি যদি আঁকাবাঁকা পথে, ঠিক আছে, সমান সময়ের সাথে সাথে সমান দ্রুত অতিক্রম করে তাহলে সেটা সমান দ্রুতিতে যাবে, কিন্তু বেগ সেটা হবে না। কেন? কারণ বেগ তো একটা নির্দিষ্ট দিকে যাবে, কারণ বেগের মান ও দিক আছে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে মান দিক নেই, তাই সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। ঠিক আছে, তো এই পার্থক্যগুলো অবশ্যই করবে। সরণ হলো, দ্রুতি হলো, বেগ হলো। এরপর দেখব ত্বরণ। ঠিক আছে, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তো চলো এটা দেখে নিই। তো ত্বরণের সংজ্ঞাতে কি বলেছে? কোনো গতিশীল বস্তু যদি পরিবর্তনশীল বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে বস্তুটার বেগের পরিবর্তন হারকে আমরা ত্বরণ বলবো। ত্বরণ কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন মানে বেগের বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। ঠিক আছে, এটাই হচ্ছে মোট কথা। তো ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। তো যে ত্বরণ একটা বস্তু প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগ নিয়ে চলবে, তো সেটা প্রাথমিক বেগকে আমরা ধরবো কি ইউ, আর অন্তিম বেগকে ধরবো ভি। ঠিক আছে, তো একটা বস্তু প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে যাচ্ছে এবং তার সময়ের সাপেক্ষে মানে কি হচ্ছে, আস্তে আস্তে বেগ বাড়ছে। ঠিক আছে, সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে, সেটাই হচ্ছে ত্বরণ। ঠিক আছে,
তো প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে কি হচ্ছে, আস্তে আস্তে বেগ বৃদ্ধি হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ত্বরণ ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। কারণ কি, প্রাথমিক বেগ থেকেই তো অন্তিম বেগ বৃদ্ধি হচ্ছে। তাহলে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগ বাড়লে কি হবে, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে মাইনাস করলে কি হবে, সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পেয়ে যাব। ঠিক আছে, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে মাইনাস করে সময় দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কি করব, তাহলে সেই সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাবো। তাহলে মোট কথা সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। তাহলে দেখো, ত্বরণ কি, কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। তাহলে ত্বরণকে আমরা এ দিয়ে লিখবো। ঠিক আছে, ত্বরণের চিহ্ন এ। তাহলে এ ইকুয়াল টু কী হবে, বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তন কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ঠিক আছে, বাই সময়। তাহলে এটাকে আমরা কি লিখবো, ভি মাইনাস ইউ বাই টি। কারণ অন্তিম বেগকে আমরা ভি লিখবো আর প্রাথমিক বেগকে ইউ লিখবো। তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাব। তো দেখো, মনে করো যেমন একটা কোনো গতিশীল বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল কি 1 সেকেন্ড সময়ে গেল 2 মিটার। ঠিক আছে, 1 সেকেন্ড সময়ে 2 মিটার গেল। আবার বি থেকে সি বিন্দুতে 1 সেকেন্ড সময়েই, ঠিক আছে, 1 সেকেন্ড সময়ে গেল 4 মিটার। আবার সি থেকে ডি বিন্দুতে 1 সেকেন্ড সময়ে গেল 6 মিটার। তাহলে দেখো এখানে সময় কিন্তু ঠিক আছে, 1 সেকেন্ড করে আছে, কিন্তু দেখো বেগের যে পরিবর্তন সেটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। যেহেতু এগুলো বেগ নিয়ে চলছে, ঠিক আছে, তাহলে বেগ নিয়ে চলে মিটার পার সেকেন্ডে যাবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে, কারণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বেগের তো একক জানি যে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড যাচ্ছে, আবার 1 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, আবার 1 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বেগ বাড়ছে। ঠিক আছে, এগুলো মিটার হবে না, মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ আছে। ঠিক আছে, দূরত্ব বা সরণ বলেনি তো, এখানে বেগ বলেছে। দূরত্ব বা সরণ বলেনি, এখানে বেগ বলেছে। তাহলে বেগ তো মিটার পার সেকেন্ডেই যায়। তাহলে দেখো এখানে 6 4 10 আর 2 12। ঠিক আছে, তাহলে 12 মিটার পার সেকেন্ড। আর এদিকে টাইম কি 1 1 1, তাহলে 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে 3 সেকেন্ডে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কী হবে, 3 4 12। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে যাবে, কারণ সেকেন্ডে কি হচ্ছে, সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণ 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে অসমত্বরণ। তো সমত্বরণ কি, ত্বরণের মান ও দিক সবসময় একই থাকে, সেটা হচ্ছে সমত্বরণ। তো সমত্বরণের একটা এক্সাম্পল কি, যেমন অবাধে পতনশীল বস্তু সমত্বরণে পড়তে থাকে, মানে অভিকর্ষ যে টানে একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে সেটা কিন্তু সমত্বরণে। ঠিক আছে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষজ ত্বরণ হয় সবসময় কি, সমত্বরণ। আর অসমত্বরণ হচ্ছে ত্বরণের মান ও দিক দুই সবসময় একই থাকে না। ঠিক আছে, এক্সাম্পল যেমন একটি স্টেশন থেকে অন্য একটি স্টেশনে গিয়ে ট্রেনের থামার গতি। তো একটা স্টেশন থেকে যখন ট্রেনকে ছাড়ে তখন তার বেগ কম থাকে, তারপর যখন ট্রেনটি আস্তে আস্তে চলতে শুরু করে তার বেগও আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এবং অন্য কোনো স্টেশনে গিয়ে যখন ট্রেনটি থামে তার বেগও আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটা অসমত্বরণ হচ্ছে, যখন ট্রেনটা চলতে, মানে ট্রেনটা যখন ছাড়ছে তখন তার বেগ কম রয়েছে, এবং যখন ট্রেন চলছে, ট্রেন চলাকালীন বেগ বেশি রয়েছে। ঠিক আছে, বেগের পরিবর্তন হচ্ছে, তারপর আবার যখন অন্য স্টেশনে গিয়ে থামছে তখন তার বেগ আস্তে আস্তে কমছে। তাহলে এটা অসমত্বরণ হচ্ছে। ঠিক আছে, আমরা দেখলাম যে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলছে। ত্বরণের বিপরীতে কাজ করে সেটা হচ্ছে মন্দন। ঠিক আছে, সেটা কি, বেগ বৃদ্ধির হ্রাস, সেটাকে আমরা মন্দন বলবো বা ঋণাত্মক ত্বরণ বলবো। যেটা ত্বরণের বিপরীতে কাজ করে সেটা হচ্ছে মন্দন, বা আমরা এটাকে ঋণাত্মক ত্বরণও বলবো। ঠিক আছে, তো এটা কি, এটা ত্বরণের অপোজিটে কাজ করবে। কি না, এটা যেহেতু কি দেখলাম, কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলছে, তার উল্টো হবে, কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগের হ্রাসকে মন্দন বলে। ঠিক আছে, তাহলে মন্দন বা ঋণাত্মক ত্বরণ কি, কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগের হ্রাসের হারকে মন্দন বলবো। তো মন্দন কি, মন্দন হচ্ছে সে একই রকমভাবে বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণের ক্ষেত্রে কি দেখলাম, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়।
ঠিক আছে, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ পর্যন্ত বেগ বৃদ্ধি হচ্ছে। আর এটা আমরা কি দেখছি, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়, মানে কি প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগ আস্তে আস্তে কী করছে, বেগের হ্রাস কমছে। তাহলে ইউ মাইনাস ভি বাই টি মন্দনের ক্ষেত্রে, ঠিক আছে। আর ত্বরণের ক্ষেত্রে কি দেখলাম, ভি মাইনাস ইউ বাই টি। আর মন্দনের ক্ষেত্রে ইউ মাইনাস ভি বাই টি, মানে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে হ্রাস করছে। একই রকমভাবে ত্বরণের মতোই, ঠিক আছে, দেখো যেমন এ থেকে বি পয়েন্টে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, 1 সেকেন্ড সময় নিচ্ছে, এখানে 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে, এ থেকে বি। আবার বি থেকে সি এ যখন যাচ্ছে তখন কি যাচ্ছে, 1 সেকেন্ডে রয়েছে, ঠিক আছে, 1 সেকেন্ড সময়ে তখন কি হয়ে গেল, 4 মিটার পার সেকেন্ড কি হলো, আস্তে আস্তে বেগ কমছে, ঠিক আছে। তারপর আবার সি থেকে যখন ডিতে গেল তখন দেখো কি হচ্ছে, 1 সেকেন্ড সময়ে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে কি হলো, এটা ত্বরণের অপোজিট, ঠিক আছে। আস্তে আস্তে দেখো সময়ের সাথে বেগ কি হচ্ছে, কমছে, 6 থেকে 4, 4 থেকে 2। আর আমরা ত্বরণের ক্ষেত্রে দেখলাম কি, মানে বেগ বাড়ছে, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, সেটা 1 সেকেন্ড সময়েই কিন্তু বেগটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। আর এটা সেই একই 1 সেকেন্ড সময়ে বেগ আস্তে আস্তে কী হচ্ছে, কমছে, 6 থেকে 4, 4 থেকে 2 এইভাবে। ত্বরণের সাথে বেগের যেহেতু একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এবং ত্বরণের একটা নির্দিষ্ট মান এবং দিক আছে, তাই ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে ত্বরণ একটা ভেক্টর রাশি। আর ত্বরণের ক্ষেত্রে কি, এর যে মাত্রা সেটা আমরা দেখেছি এলটি বাই টি হবে, কারণ কি বেগের পরিবর্তন হলে তাহলে কি হবে, মিটার পার সেকেন্ড, তাহলে এলটি দিয়ে প্রকাশ করি। আর সময় যেহেতু নিচে থাকে টি, তাহলে এর যে মাত্রা এটা কি হবে, এলটি মাইনাস 2, এটা হচ্ছে মাত্রা। তাহলে ত্বরণের সিজিএস একক কী হবে, ত্বরণের সিজিএস একক হবে, যেহেতু দৈর্ঘ্য আছে তাহলে হবে সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2, বা এটাকে আমরা লিখতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এসআই একক কী লিখব, এসআই একক লিখব মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2, বা এটাকে আমরা লিখব মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে বেগ একটা ভেক্টর রাশি, ঠিক আছে। লেখচিত্রের মাধ্যমে গতির প্রকাশ, ঠিক আছে। তো দেখো এখানে বেগ সময় লেখচিত্রে দেওয়া আছে, ঠিক আছে, বেগ সময় লেখচিত্রে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে এই যে ছবিটা, ঠিক আছে, এখানে বেগ সময় লেখচিত্রতে দেওয়া আছে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে, এটা হচ্ছে ছবিটা, ঠিক আছে, লেখচিত্রটা। তারপরে আছে বেগ ও সময় লেখচিত্রতেই আছে কি আছে, সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে, এটা হচ্ছে লেখচিত্র, ঠিক আছে। বেগ ও সময়ের লেখচিত্রেই সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে দেওয়া আছে। তারপর আছে সরণ ও সময় লেখচিত্র। তো সরণ ও সময় লেখচিত্রে দেখো দেওয়া আছে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে, এই যে ছবিটা, ঠিক আছে, এটা হচ্ছে সমবেগে গতিশীল সরণ ও সময়ের ক্ষেত্রে। তারপরে সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে, ঠিক আছে, এটা সরণ ও সময়ের ক্ষেত্রেই সরণ ও সময় লেখচিত্রেই সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে, এই যে ছবিটা, এটা হচ্ছে ছবি, ঠিক আছে, এটা হচ্ছে সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে সরণ এবং সময় লেখচিত্র। তো চলো এগুলো আমি খাতায় করে নিয়েছি, ঠিক আছে, খাতা থেকেই তোমাদের সাথে আলোচনা করব। তো এই যে লেখচিত্রের মাধ্যমে গতির প্রকাশ, তো দেখো এই যে যেমন সরণ বাই সময়, ঠিক আছে, সরণ বাই সময়ের ক্ষেত্রে আমরা সরণের লেখচিত্র দেখব, বেগের লেখচিত্র দেখব এবং ত্বরণের লেখচিত্র দেখব। তারপর দেখলাম কি বেগ ও সময়ের লেখচিত্র, ঠিক আছে, এই যে বেগ ও সময়ের লেখচিত্রের আমরা সরণের লেখচিত্র দেখব, বেগের লেখচিত্র দেখব, ত্বরণের লেখচিত্র দেখব। আরেকটা আছে সেটা হচ্ছে ত্বরণ ও সময়ের লেখচিত্র দেখব, ঠিক আছে, ত্বরণ ও সময়ের লেখচিত্রে সরণের লেখচিত্র, বেগের লেখচিত্র এবং ত্বরণের লেখচিত্র। তো এইগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা সরণ ও সময় লেখচিত্রে সরণ, বেগ আর ত্বরণ দেখব, ঠিক আছে। তো দেখো সরণ ও সময়ের লেখচিত্রে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে এখানে একটা লেখচিত্র আঁকা রয়েছে, ঠিক আছে, সময় রয়েছে 0 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, এবং সরণ রয়েছে 0 থেকে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার এইভাবে। তো এই যে এটা হচ্ছে সরণ, এস দিয়ে লিখি মিটার হিসেবে,
সরণকে আমরা এস দিয়ে লিখি মিটার হিসেবে, আর সময়কে আমরা টি দিয়ে লিখি সেকেন্ড হিসেবে। তো এই দিকে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সরণ আর এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়। তো এখানে দেখো সরণ যেমন 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, আর এখানে আমরা সেকেন্ডে নিয়েছি, আর এখানে আমরা সময় নিয়েছি সেকেন্ডে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। এই যে তালিকাটা নিয়েছি। এখানে যদি আমরা 0 থেকে 2 সেকেন্ডে যাই তাহলে 1 মিটার যাচ্ছি। তারপর আবার দেখো যদি 4 সেকেন্ডে আমরা যাচ্ছি 2 মিটার, 6 সেকেন্ডে যাচ্ছি 3 মিটার, 8 সেকেন্ডে যাচ্ছি 4 মিটার, 10 সেকেন্ডে যাচ্ছি 5 মিটার। তো এইভাবে আমরা প্রত্যেক 2 সেকেন্ড করে আমরা 1 মিটার করে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো এইভাবে আমরা যদি 1 মিটার যাই 2 সেকেন্ডে, তারপর 2 মিটার যাই 4 সেকেন্ডে, 3 মিটার যাই 6 সেকেন্ডে, 4 মিটার যাই 8 সেকেন্ডে, তারপর 5 মিটার যাই 10 সেকেন্ডে। তো এইভাবে যদি আমরা একটা করে পয়েন্ট যোগ করি, ঠিক আছে, তারপর যদি একটা মূল বিন্দুগামী সরল রেখা যদি অঙ্কন করি, তো দেখা এটা হচ্ছে সমবেগে গতিশীল, ঠিক আছে, সরণ আর সময়ের। কারণ দেখো আমরা জানি সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু যদি গতিশীল হয় তখন সেটা হয়ে যায় বেগ। তো এটা দেখো আমাদের কি হচ্ছে সমবেগে যাচ্ছে, প্রতি 2 সেকেন্ডে 1 মিটার করে যাচ্ছে, আবার প্রতি 4 সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে, ঠিক আছে, আবার প্রতি 6 সেকেন্ডে 3 মিটার করে যাচ্ছে, আবার প্রতি 8 সেকেন্ডে 4 মিটার করে যাচ্ছে, আবার প্রতি 10 সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো সময়ের সাপেক্ষে একটি নির্দিষ্ট দিকে কি হচ্ছে দূরত্ব অতিক্রম করছে এবং সমানভাবে, ঠিক আছে, সমবেগে যাচ্ছে, সময়ের সাপেক্ষে সমানভাবে যাচ্ছে। এবং এটা যদি সরলরেখা অঙ্কন করছি তাহলে দেখো এটা সমবেগে হয়ে যাচ্ছে, সমবেগে গতিশীল। সরণ আর সময়ের যে লেখচিত্র, ঠিক আছে, সরণ ও সময়ের লেখচিত্রে দেখো সমানভাবে কিন্তু বস্তুটি সমানভাবে কিন্তু দূরত্ব অতিক্রম করছে। তো এই যে সরণ আর সময়ের যদি আমরা বেগের লেখচিত্রটা দেখি, সরণ, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর সরণ আর এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, ঠিক আছে, টি, আর আমরা সরণকে এস দিয়ে লিখি। তাহলে যদি আমরা সময়ের সাপেক্ষে, ঠিক আছে, সময়ের সাপেক্ষে যদি আমরা কোনো একটা বস্তুকে একটি নির্দিষ্ট দিকে গতিশীল করি তাহলে কিন্তু সেটা দেখো সময়ের সাপেক্ষে একটা সমবেগে কিন্তু গতিশীল হচ্ছে, তাহলে সেটা মূল বিন্দুগামী হবে। তাহলে সরণ আর সময়ের সমবেগে লেখচিত্রটা কেমন হবে? এই যে মূল বিন্দুগামী সরলরেখা, এইভাবে লেখচিত্রটা হবে। তাহলে এই লেখচিত্রটা হয়ে যাবে সমবেগ, ঠিক আছে, লেখচিত্রটা সমবেগ হয়ে যাবে। এরপর দেখব সরণ আর সময়ের ত্বরণের লেখচিত্র, ঠিক আছে, সমত্বরণের লেখচিত্র। তো আমরা সরণ আর সময়ের লেখচিত্রে সমবেগ গতিশীল দেখলাম, এবার আমরা সরণ আর সময় লেখচিত্রে সমত্বরণে গতিশীল দেখব, ঠিক আছে। তো সমত্বরণে গতিশীল চিত্রটা কেমন হবে? এই যে এটা হবে, ঠিক আছে। দেখো এখানে সময় রয়েছে কি 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, ঠিক আছে। আর সরণ রয়েছে দেখো 0 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16। তো এটা হচ্ছে সমত্বরণের লেখচিত্র সরণ আর সময়ের, ঠিক আছে, এটা মনে রাখবে, সরণ আর সময়ের সমত্বরণ লেখচিত্র। তো দেখো এই যে এবার আমরা দেখব এখানে সময় দিয়েছে দেখো 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, ঠিক আছে। আর যে সরণ, এখানে সরণটা দেওয়া আছে 5 মিটার, 10 মিটার, 15 মিটার, ঠিক আছে। তো যেহেতু এখানে সরণ দেখো 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16 মানে সমানভাবে নেই, ঠিক আছে, সরণটা সমানভাবে নেই, 1 থেকে 3 ঘর বেশি, 4, 4 থেকে আবার 9, 5 ঘর বেশি, ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো অসমানভাবে দেওয়া আছে। তাই এখানে একবারে ফিক্সড নেওয়া হয়েছে 5 থেকে 10, 10 থেকে 15 এইভাবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখব দেখো কি 2 সেকেন্ডে, ঠিক আছে, 2 সেকেন্ডে 1 মিটার যাচ্ছে। প্রথমে দেখবো আমরা 2 সেকেন্ডে 1 মিটার যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখবো 4 সেকেন্ডে 4 মিটার যাচ্ছে, এই যে 4 সেকেন্ডে 4 মিটার। তারপর 6 সেকেন্ডে 9 মিটার, ঠিক আছে, এই যে 6 সেকেন্ডে, তারপর এই যে 9 মিটার, ঠিক আছে। তারপর এই যে 8 সেকেন্ডে 16 মিটার, এই যে 8 সেকেন্ড 16 মিটার, তাহলে 15 মিটারে একটু বেশি হবে। তাই এখানে আমরা ফিক্সড একটা নিয়েছি, ঠিক আছে, 5, 10, 15, যেহেতু এখানে কি অসমানভাবে দেখো সরণটা দেওয়া আছে, ঠিক আছে, মিটারগুলো 1 মিটার, 4 মিটার, 9 মিটার, 16 মিটার, তাই এটা আমরা এইভাবে নিয়েছি। তাহলে দেখো গ্রাফটা কি হবে, এটা মূল বিন্দুগামী বক্ররেখা হবে, ঠিক আছে, একটু দেখো বাঁকাভাবে গিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা সমত্বরণ। তো সরণ ও সময় লেখচিত্রে সমত্বরণ কেমন হবে? একটু মূল বিন্দুগামী বক্ররেখা টাইপের, ঠিক আছে।
তো এই যে সরণ আর সময় লেখচিত্রে আমরা ত্বরণ কি দেখব, এই মূল বিন্দুগামী বক্ররেখা। তো রেখাটা এইভাবে একটু হেলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সমত্বরণের লেখচিত্র, এটা হবে সমত্বরণ, ঠিক আছে। তো আমরা যদি সরণ আর সময়ের সরণের লেখচিত্র আঁকি তাহলে এটা কিন্তু সরল রেখা হবে, এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। এটা সরণ আর সময়ের সরণের লেখচিত্র। তো এখানে সরণ শূন্যই হবে, কারণ সময় হয় বাড়ছে, ঠিক আছে, সময় বাড়ছে, কিন্তু দেখো সরণ একখানে স্থির হয়ে রয়েছে। এখানে বেগও শূন্য হবে, ঠিক আছে, আর ত্বরণও শূন্য হবে, কারণ বেগেরও পরিবর্তন হচ্ছে না, ত্বরণেরও কোনো পরিবর্তন নেই, আর সরণও স্থির। তাহলে এটা কি হবে, সরণ স্থির থাকবে, ঠিক আছে, সরণ স্থির। তাহলে এখানে সরণও শূন্য, ঠিক আছে, সরণও শূন্য, বেগও শূন্য, আর ত্বরণও শূন্য, স্থিরভাবে রয়েছে। তো এখানে সরণের লেখচিত্রতে সময়ের সঙ্গে সমানভাবে দূরত্ব অতিক্রম করছে, তাই এখানে সমবেগ। তাহলে এখানে ত্বরণ কিন্তু শূন্য হয়ে যাবে, কেন, কারণ ত্বরণ মানে আমরা জানি বেগ বৃদ্ধির হার, ঠিক আছে। তাহলে এখানে ত্বরণ কিন্তু শূন্য, কোনো পরিবর্তন হবে না, বৃদ্ধি হয়নি, ঠিক আছে। আর সমবেগ মানেই সেখানে ত্বরণ শূন্য, ঠিক আছে, যেখানে সমবেগ হবে সেখানেই ত্বরণ শূন্য হবে, কারণ আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় এবং তার নির্দিষ্ট সময় ধরে একটা যদি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আমরা বলবো সমবেগ, আর তাহলে সেটা কিন্তু ত্বরণ শূন্য হয়ে যাবে। ত্বরণ মানেই হচ্ছে বেগ বাড়বে। তো এখানে দেখো আমরা দেখছি যে দূরত্ব সমানভাবে অতিক্রম হচ্ছে সময়ের সঙ্গে, ঠিক আছে। সরণ ও সময় লেখচিত্রে সমত্বরণের যে ছবিটা সেটা হবে মূল বিন্দুগামী বক্ররেখা, ঠিক আছে। এটা মূল বিন্দুগামী বক্ররেখা মানে সমত্বরণ, আর সমত্বরণ মানে সেটা কিন্তু অসমবেগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে অসমবেগ, আর সমত্বরণ মানেই সেটা হয়ে যাবে অসমবেগ, ঠিক আছে, কারণ এখানে সমানভাবে বেগ যায়নি, ঠিক আছে। সরণ আর সময় লেখচিত্রে কিন্তু ত্বরণ সবসময় মূল বিন্দুগামী বক্ররেখা হবে, ঠিক আছে। এই যে ছবিটা এখানে আছে, ঠিক আছে, মূল বিন্দুগামী বক্ররেখা। তো এখানে দেখো সময়ের সাপেক্ষে দেখো টাইমটা একটা নির্দিষ্ট রয়েছে, ঠিক আছে, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, ঠিক আছে, 2 সেকেন্ড করে করে নির্দিষ্ট টাইমে যাচ্ছে, কিন্তু যে সরণটা সেটা কিন্তু দেখো কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, 1 থেকে 4 এবং 4 থেকে 9, 9 থেকে 16। তো অসমভাবে দেখো সরণটা বাড়ছে, আর অসমভাবে সরণ বাড়লেই কি হবে, সেটা সমত্বরণে পরিণত হবে। সরণ ও সময়ের লেখচিত্রে যদি অসমভাবে বেগটি বাড়ে তাহলে কিন্তু সেটা সমত্বরণ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16 অসমভাবে বেগ যাচ্ছে, অসমভাবে দূরত্ব অতিক্রম করলে সেটা কিন্তু সমত্বরণে পরিণত হবে, ঠিক আছে। আস্তে আস্তে দেখো বেগ বেড়ে যাচ্ছে, ঠিক আছে, 1 থেকে 4 হয়ে গেল, 4 থেকে 9, মানে দেখো সমানভাবে নেই, তাই এটা সরণ ও সময় লেখচিত্রে সমত্বরণ, সেটা হয়ে যাবে মূল বিন্দুগামী বক্ররেখা। দেখব বেগ ও সময়ের লেখচিত্র, ঠিক আছে। এই যে বেগ ও সময় লেখচিত্রে এবার আমরা দেখব সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে, ঠিক আছে, আর দেখব সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে সমত্বরণে গতিশীল কণা, আর এটা হচ্ছে সমবেগে গতিশীল কণা, ঠিক আছে। এটা বেগ আর সময় লেখচিত্র। তো চলো দেখে নিই। আমরা বেগ ও সময় লেখচিত্রে সমবেগে গতিশীল যে চিত্রটা সেটা দেখব। তো বেগ ও সময় লেখচিত্রতে এই যে এক্স অক্ষ হচ্ছে সময় আর ওয়াই অক্ষ হচ্ছে বেগ। বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে আমরা জানি সেকেন্ডে আমরা করি। তো এখানে সময় দেখো 0 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ যাচ্ছে, তারপর 2 সেকেন্ড সময় 4 মিটার পার সেকেন্ড সময় যাচ্ছে, 5 মিটার সেকেন্ডও 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 8 সেকেন্ড সময়ও 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 12 সেকেন্ড সময়ও 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তো এইটা হচ্ছে সমবেগে গতিশীল। তো দেখো বেগ একটা নির্দিষ্ট গতিশীলে যাচ্ছে, আর সময় দেখো 3 সেকেন্ড করে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, 2 থেকে 5, 5 থেকে 8, 8 থেকে 12, সময়ের পরিবর্তনশীল, কিন্তু বেগ একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে, বেগের কোনো পরিবর্তন হয়নি। এটা হচ্ছে বেগ আর সময়ের লেখচিত্রে সমবেগে গতিশীলের লেখচিত্র। বেগ ও সময়ের লেখচিত্রতে সময়ের সাথে সাথে বেগ নির্দিষ্ট গতিতে গতিশীল, মানে বেগের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। বেগ 4 মিটার পার সেকেন্ড করে, বেগ 4 মিটার পার সেকেন্ডে স্থির থাকবে, মানে একই গতিশীল একই বেগে থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হবে না। মানে যদি সময় 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড টাইম
চেঞ্জ হয়, ঠিক আছে, সময় চেঞ্জ হয় কিন্তু বেগ একই গতিতেই যাবে। যে 4 মিটার পার সেকেন্ড একটা নির্দিষ্ট বেগ আছে, সেই নির্দিষ্ট বেগে যাবে, তাহলে এটা হয়ে যাবে সমবেগ, ঠিক আছে। এটা বেগ আর সময় লেখচিত্রে, তাহলে এটা হয়ে যাবে সমবেগ। এরপর দেখব বেগ আর সময় লেখচিত্রে ত্বরণের লেখচিত্র। বেগ আর সময় লেখচিত্রে সমত্বরণের গতিশীল লেখচিত্র এটা, ঠিক আছে। এখানে হচ্ছে সময়, এখানে তালিকা দেওয়া আছে সময়, আর এটা হচ্ছে বেগ মিটার পার সেকেন্ডে। আর আমরা জানি এক্স অক্ষ বরাবর থাকে সময় আর ওয়াই অক্ষ বরাবর থাকে বেগ মিটার পার সেকেন্ডে। তো এখানে সময় দেখো 0, 2, 4, 6, 8, মানে 0 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 2 সেকেন্ড সময়ে 7 মিটার পার সেকেন্ড, 4 মিটার সময়ে 4 সেকেন্ড সময়ে 9 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ড সময়ে 11 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ড সময়ে 13 মিটার পার সেকেন্ড। তো এখানে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এইভাবে সময়ের পরিবর্তন হচ্ছে। আর তার সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে, 2 মিটার করে 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13। তো এইভাবে সময় নিয়ে নিয়েছি 2, 4, 6, 8, আর এদিকে বেগের পরিবর্তন, ঠিক আছে। বেগের যে মান সেটা নিয়েছি 5, 10 আর 15, তাহলে আমাদের সুবিধা হবে। 2 সেকেন্ডের সময় যাচ্ছে 7 মিটার, তারপর আবার 4 সেকেন্ড সময় যাচ্ছে 9 মিটার, ঠিক আছে। তারপরে 6 সেকেন্ড সময় যাচ্ছে 11 মিটার, 8 সেকেন্ড সময় যাচ্ছে 13 মিটার। এইভাবে কিন্তু এটা সমত্বরণ করা হয়েছে। তো সমত্বরণও সেই একই রকমভাবে মূল বিন্দুগামী সরল রেখা, এই ছবিটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। কারণ বেগের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি হচ্ছে। এখানে বেগ আর সময় লেখচিত্র যেহেতু, তাই সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি হচ্ছে, তাই এটা সমত্বরণ। আর বেগ বৃদ্ধির হারকেই আমরা ত্বরণ বলি, তাহলে এটা সমত্বরণে যাচ্ছে। তাহলে যে সমত্বরণের ছবিটা কি হবে? বেগ আর সময় লেখচিত্রে সমত্বরণের ছবি হবে মূল বিন্দুগামী সরলরেখা। কারণ বেগ বাড়ছে মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বেগ বৃদ্ধি হচ্ছে সময়ের সাথে সাথে, তাহলে বেগ যদি বৃদ্ধি হয় সেটা হয়ে যাবে সমত্বরণ। কারণ সমানভাবে ত্বরণ এগোচ্ছে, সময়ের সাথে সাথে বেগের যে বৃদ্ধি সেটা সমানভাবে হচ্ছে, তাই এটা সমত্বরণ। বেগের বৃদ্ধি হচ্ছে কিন্তু সমানভাবে বৃদ্ধি হচ্ছে, তাই এটা সমত্বরণ। আর বেগ আর সময়ের লেখচিত্রের সরণ কি থাকে? স্থির থাকে। তাহলে কি টাইম হয়তো চেঞ্জ হচ্ছে কিন্তু সরণ স্থির থাকে, তাহলে এই লেখচিত্রটা কেমন হবে? এইভাবে। কারণ টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে বেগ আর সময় লেখচিত্রের সরণ স্থির, বা আমরা বলবো কনস্ট্যান্ট। তাহলে এখানে সরণও শূন্য, বেগও শূন্য, বেগেরও কোনো পরিবর্তন হয়নি, বেগ স্থির। সময় কিন্তু পরিবর্তন হচ্ছে, বেগ, সরণ, ত্বরণও স্থির। এখানে ত্বরণও শূন্য, কারণ সময় হয়তো চেঞ্জ হচ্ছে কিন্তু বেগের, সরণের, ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমরা জানি সমবেগ মানেই ত্বরণ শূন্য। যেখানে সমান বেগ থাকবে সেখানে ত্বরণ শূন্য হবে। কারণ ত্বরণ তো জানি বেগ বৃদ্ধির হার, আর এখানে বেগ তো সমানভাবে যাচ্ছে একটা নির্দিষ্ট গতিতে। কারণ বেগ যখন বাড়বে তখন কিন্তু ত্বরণের পরিবর্তন হবে। আর সমত্বরণ মানে আমরা জানি কি? সমত্বরণ মানে আমরা বলবো অসম বেগ। কারণ কি? সমত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, তো এখানে সময়ের সাপেক্ষে বেগ সমানভাবে বৃদ্ধি হচ্ছে, তাহলে সমত্বরণ। আর অসম বেগ কেন? কারণ বেগ নির্দিষ্ট গতিতে যাচ্ছে না, তাই এটা অসম বেগ, ঠিক আছে। বেগ আর সময়ের লেখচিত্রতে। এরপর দেখব ত্বরণ আর সময় লেখচিত্রে সরণ, বেগ আর ত্বরণ। তো এটা বইতে নেই, আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। তো এখানে যেহেতু ত্বরণ আর সময়, তাহলে এখানে এক্স বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে। ত্বরণকে আমরা এ দিয়ে লিখি। তো একই রকম প্রত্যেকটা ওয়াই অক্ষ বরাবর এ মানে ত্বরণ, আর এক্স অক্ষ বরাবর সময় মানে টি, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ মানে এ, আর এক্স অক্ষ বরাবর সময় মানে টি। ত্বরণ আর সময় লেখচিত্রে বেগের লেখচিত্র কেমন হবে? এইভাবে সময়ের সাথে সাথে সরণ ঘটবে, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন হবে। তো ত্বরণ আর সময় লেখচিত্রে বেগের পরিবর্তন এইভাবেই হবে, ঠিক আছে। কারণ যদি 1 মিটার 2 মিটার করে যদি বাড়ে ত্বরণ, তাহলে কিন্তু সেটা বেগ বৃদ্ধি হয়ে যাবে, তাহলে সেটা আর বেগ থাকবে না। তাই সময়ের সাথে সাথে এইভাবে এটা হয়ে যাবে সমবেগের লেখচিত্র।
তাহলে এটা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হয়নি। ঠিক আছে, ত্বরণের সঙ্গে সময়ে লেখচিত্রে সমবেগে লেখচিত্র এইরকম হবে। ঠিক আছে, এইভাবে সমান্তরালভাবে যাবে। যদি 1 মিটার 2 মিটার করে ত্বরণ বাড়ায় তাহলে কিন্তু সেটা বেগ বৃদ্ধি হয়ে যাবে, ত্বরণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সমবেগ। ঠিক আছে, ত্বরণের সঙ্গে সময় লেখচিত্রের সমবেগ এটা হবে। যদি আমরা এখানে মিটার হিসেবে বাড়াই, ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে সেটা কিন্তু আর সমবেগ থাকবে না, সেটা ত্বরণ হয়ে যাবে। ঠিক আছে, আর সমবেগ যদি ধরি, ত্বরণ আর সময় লেখচিত্রে যদি সমবেগ ধরতে হয় তাহলে কিন্তু এটা আমরা সময়ের সাপেক্ষে, ঠিক আছে, বেগের যে নির্দিষ্ট গতি সেটা সাপেক্ষে যে বেগের একটা নির্দিষ্ট গতিশীল সেটা এইভাবে লেখচিত্রটা হবে। ঠিক আছে, এইভাবে সমান্তরালভাবে যাবে। যদি আমরা y অক্ষ বরাবর ত্বরণকে পরিবর্তন করি সেটা কিন্তু আর সমবেগ থাকবে না। তারপর ত্বরণ আর সময় লেখচিত্রতে আমরা সমত্বরণ কেমন দেখব, কারণ ত্বরণ সমগতিতে চলবে। ঠিক আছে, তাহলে এটা হবে সমান্তরাল সরল রেখা বরাবর যাবে আর সময়ের সাপেক্ষে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে সময়ের সাপেক্ষে যাচ্ছে আর ত্বরণ থাকবে সরল রৈখিক বা সমান্তরাল। ঠিক আছে, সরল রেখা বা সমান্তরালভাবে যাবে, তাহলে এটা হয়ে যাবে সমত্বরণ। আর সরণের ক্ষেত্রে সরণ এখানে ঘটবে না। ঠিক আছে, ত্বরণ আর সময়ের লেখচিত্রে সরণ ঘটবে না, কারণ সরণের ক্ষেত্রে কোনো বেগের পরিবর্তন হয় না। ঠিক আছে, সময় পরিবর্তন হচ্ছে, সরণেরও পরিবর্তন হচ্ছে না, বেগেরও পরিবর্তন হচ্ছে না, আর ত্বরণেরও পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে সরণও শূন্য, বেগও শূন্য। ঠিক আছে, আর ত্বরণও শূন্য, কারণ এখানে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। সরণ পরিবর্তন হবে তবেই না বেগ পরিবর্তন হবে, আর বেগ পরিবর্তন হবে তবেই না ত্বরণ পরিবর্তন হবে, তো আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর সমবেগ মানে আমরা কি জানি, সেটা হয়ে যাবে ত্বরণ শূন্য। ঠিক আছে, ত্বরণ শূন্য হয়ে যাবে, কারণ আমরা এখানে দেখছি ত্বরণ আর সময় লেখচিত্রে বেগ সমবেগে যাচ্ছে। ঠিক আছে, আর বেগ সমবেগে গেলে কিন্তু ত্বরণ সেখানে শূন্য, আমরা প্রত্যেকটা লেখচিত্রতে দেখলাম। আর সমত্বরণ মানে সেটা হয়ে যাবে অসমবেগ। কারণ কি সমান ত্বরণে যাচ্ছে, মানে বেগ আস্তে আস্তে বাড়ছে, তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলছি সময়ের সাপেক্ষে। ঠিক আছে, আর সেটা অসমবেগ হয়ে যাবে কারণ বেগ বাড়ছে। তো এইগুলো আমরা সরণ সময়ের, বেগ সময়ের, ত্বরণ সময়ের কি দেখলাম, সমবেগ সমত্বরণের লেখচিত্র। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা এগুলো বাড়িতে দেখবে। এইবার আমরা এক্সাম্পল দেখব। এখানে 1 নম্বর সরণ আর সময়ের লেখচিত্র নিয়েছি, আর 2 নম্বর পয়েন্টে বেগ আর সময়ের লেখচিত্র নিয়েছি। তো দুটোই এক করেছি, শুধুমাত্র এটা সরণ আর সময়, আর এটা বেগ আর সময়ের লেখচিত্র। তো প্রথমে দেখি সরণ আর সময়ের লেখচিত্রতে কি, ও থেকে এ পর্যন্ত একটা মূল বিন্দুগামী সরলরেখা গিয়েছে, আর এ থেকে বি একটা সমান্তরাল সরলরেখা, আর বি থেকে সি একটা মূল বিন্দুগামী বক্ররেখা গিয়েছে, তো এবার আমরা দেখব এদের বেগ আর ত্বরণ কি হচ্ছে। তো সরণ আর সময়ের লেখচিত্রে ও আর এ হচ্ছে সমবেগ, যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তাহলে এখানে ও আর এ হচ্ছে সমবেগ। আর এই যে সরণ আর সময় লেখচিত্রে এ বি কি, এ বি দেখো এখানে সরণ শূন্য, বেগ শূন্য, ত্বরণ শূন্য, কারণ এক স্থির রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এ আর বি কি হবে, এ আর বি সব শূন্য হবে, বেগও শূন্য, বেগ শূন্য, আর ত্বরণও শূন্য। সরণ আর সময় লেখচিত্রে বিসি বক্ররেখা রয়েছে, তাহলে বিসি কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে সমত্বরণ, কারণ এটা সরণ আর সময় লেখচিত্রে যেহেতু। 2 নম্বর পয়েন্ট রয়েছে বেগ আর সময় লেখচিত্র। তো বেগ আর সময় লেখচিত্রতে ও আর এ রয়েছে কি, ও আর এ আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আর এ আর বি রয়েছে সমান্তরাল সরলরেখা, আর বিসি রয়েছে বক্ররেখা। ঠিক আছে, তাহলে এখানে ভি আর টি লেখচিত্র মানে বেগ আর সময় লেখচিত্রে ও এ কী হবে, এখানে বেগ আর সময় লেখচিত্রে ও এ হয়ে যাবে কি, দেখো মূল বিন্দুগামী সরলরেখা যেহেতু,
কারণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে, বেগ একইভাবে কনস্ট্যান্ট নয়, বেগ বাড়ছে। ঠিক আছে, যেহেতু ভি আর টি আছে তাহলে এটা হয়ে যাবে সমত্বরণ, এটা হয়ে যাবে সমত্বরণ। আর এ আর বি কী হবে, এ আর বি কী হয়ে যাবে, এ আর বি হয়ে যাবে সমবেগ। ঠিক আছে, ভি তো একই সরলরেখায় চলছে, সময়ের সাপেক্ষে ভি একই গতিতে যাচ্ছে, তাহলে এখানে এ আর বি হয়ে যাবে সমবেগ, তা এ আর বি সমবেগ। আর এই যে বি আর সি রয়েছে, বি সি কী হয়ে যাবে, বি সিও হয়ে যাবে সমত্বরণ। কেন? কারণ বেগ বৃদ্ধির হারকে আমরা বলি ত্বরণ। তো বি আর সি হয়ে যাবে অসমত্বরণ। কেন? কারণ একটা নির্দিষ্ট গতিতে বেগ বৃদ্ধি হচ্ছে না, অনির্দিষ্ট গতিতে বেগ বৃদ্ধি হচ্ছে, তাই এটা অসমত্বরণ। কেন? কারণ সময়ের সাপেক্ষে নির্দিষ্টভাবে বেগ বৃদ্ধির হারকে আমরা সমত্বরণ বলছি। তো এখানে সময়ের সাপেক্ষে অনির্দিষ্টভাবে বেগ বৃদ্ধি হচ্ছে, সময়ের সাপেক্ষে অনির্দিষ্টভাবে বেগ বৃদ্ধি হচ্ছে। তো এইভাবে আমরা করলাম লেখচিত্র মাধ্যমে গতির প্রকাশ নির্ণয়। ঠিক আছে, তো অবশ্যই বাড়িতে দেখবে। এই যে বেগ সময় লেখচিত্র, সরণ সময় লেখচিত্র, সমত্বরণ, সমবেগ, এইগুলো। এরপর রয়েছে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রতিষ্ঠা। তো এই যে লেখচিত্র দেখলাম, এই লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন সমীকরণ আছে, সেই সমীকরণের সূত্রের সাহায্যে বিভিন্ন আমরা ম্যাথ করব। তো এই যে একটা 1 নম্বর সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তারপর 2 নম্বরে রয়েছে দেখো এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণ রয়েছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 4 নম্বর সমীকরণ রয়েছে এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই 4টে সমীকরণের সাহায্যে আমরা, ঠিক আছে, এই সকল বেগ, ত্বরণ, তারপর যে দূরত্ব, তারপর সরণ, এই সকল দিয়ে কিন্তু আমরা ম্যাথ করব। তো এখানে লেখচিত্রগুলো নির্ণয় করে সূত্রগুলো করা হয়েছে। তো মোট কথা 4টে সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। 2 নম্বর সূত্র মনে রাখতে হবে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। আর 3 নম্বর সূত্র হচ্ছে এটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর 4 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই 4টি সূত্র আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। আর নেগেটিভ হলে এগুলো মাইনাসে হবে, যেগুলো প্লাস আছে সেগুলো মাইনাস হয়ে যাবে। যেমন ইউ প্লাস এটি, এটা নেগেটিভ হলে ইউ মাইনাস এটি হয়ে যাবে। যেমন দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে, এটা যদি নেগেটিভে বাড়ে তখন মাইনাস হয়ে যাবে, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তারপর যেমন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s আছে, এটা যখন নেগেটিভে বলবে তখন মাইনাসে হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 2s, মানে যখন মন্দন বলবে তখন কিন্তু মাইনাস হবে। আর ত্বরণের ক্ষেত্রে আমরা জানি প্লাস। তো অনুভূমিকভাবে এই 4টে সূত্রই হবে। আর যখন উলম্বভাবে বলবে, উলম্বভাবে হলে এসটা আর এটা চেঞ্জ হবে। তো এখানে যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এটা জিটি হয়ে যাবে। জি মানে অভিকর্ষজ ত্বরণ, উপর থেকে নিচে হয় আমরা জানি। তারপর সরণটা কি, সরণটা হয়ে যাবে হাইট উচ্চতা, যেহেতু ওপর থেকে নিচে সরণ হলে অনুভূমিক হয় আর এ হলে অনুভূমিক হবে। ত্বরণ আর মন্দন আর সরণ আমরা এস দিয়ে লিখবো অনুভূমিকভাবে, আর জি দিয়ে। আর যখন উলম্বভাবে বলবে তখন হাইট যেহেতু উচ্চতা, তাহলে এইচ দিয়ে সরণটাকে লিখবো ওপর নিচে হাইট, আর জিটাকে ওপর নিচে অভিকর্ষজ ত্বরণ জি দিয়ে ডিনোট করব। 3 নম্বর সূত্রতে আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হয়ে যাবে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারে। এসটা এইচ হয়ে যাবে, যেহেতু হাইট উচ্চতা উপর থেকে নিচে। আর এসটা কেন দিয়েছে, সরণ মানে অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন। আর এটা তো অনুভূমিকভাবেই হয় ত্বরণ আর মন্দন, আর এর বদলে জি হলে সেটা উপর থেকে নিচে যে ত্বরণ সেটা হবে জি দিয়ে লিখবো। তারপর ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2as, তো এটা হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh হবে, কারণ জি দিয়ে ত্বরণ অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে নিচে, আর এস দিয়ে এটা হাইট হয়ে যাবে এইচ, তাহলে ওপর থেকে নিচে। তখন যখন আমরা উলম্ব গতি করব, উলম্ব গতি হলে এস আর এর বদলে এইচ আর জি হবে।
করে তোমরা এই যে 1 নম্বর সূত্রটা, ঠিক আছে, ভি ইকুয়াল টু এ ইউ প্লাস এটি, এটা মনে রাখবে। আর যে 3 নম্বর সূত্রটা রয়েছে এটা, ঠিক আছে, আর 3 নম্বর সূত্র এটা এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা। আর এই যে 4 নম্বর রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই 3টে সূত্র স্পেশালি মনে রাখবে, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, 2 নম্বর সূত্রটা, কিন্তু 1, 3, 4 তোমরা অবশ্যই করবে। তো চলো আমি খাতায় ভালোভাবে করে নিয়েছি, ঠিক আছে, তো চলো দেখে নাও। তো আমরা ইউ মানে জানি প্রাথমিক বেগ, ভি মানে জানি অন্তিম বেগ, ঠিক আছে। আর অনুভূমিকভাবে যখন বলবে তখন আমরা এ কি চিহ্নিত করব, অনুভূমিকভাবে ত্বরণ আর মন্দন হবে তখন আমরা এ দিয়ে লিখব, ঠিক আছে। আর অনুভূমিকভাবে যখন সরণ বলবে তখন এস দিয়ে লিখব। আর টি মানে সময়। আর জি যখন ওপর থেকে নিচে উলম্বভাবে গতি বলবে, অভিকর্ষ ত্বরণ যেটা মান, ঠিক আছে, সেটা জি দিয়ে লিখব। মানে ত্বরণ আর মন্দন এটা আমরা জি দিয়ে লিখব ওপর থেকে নিচে। আর এই ত্বরণ আর মন্দনটা এটা অনুভূমিকভাবে, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন। আর ওপর থেকে যখন নিচে স্থান পরিবর্তন হবে তখন জি দিয়ে লিখব। আর এইচ সে সরণের মতোই, সরণ হচ্ছে অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থান, আর এইচটা হচ্ছে ওপর থেকে নিচের যে উচ্চতা, ঠিক আছে। তো এইগুলো আমরা দেখব। তো অনুভূমিক গতি কি দেখো, 1 নম্বরে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, ঠিক আছে। 2 নম্বর সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। আর 3 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। আর 4 নম্বরটা মনে রাখবে ভি ইকুয়াল টু এস বাই টি, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস কেন, কারণ প্লাস হলে ত্বরণ আর মাইনাস হলে মন্দন, তাই আমি একবারে সূত্রতে প্লাস মাইনাস করেছি, ঠিক আছে। যদি মন্দন হতো তাহলে এগুলো সমস্ত মাইনাস হতো, আর যদি ত্বরণ হয় তাহলে এগুলো সমস্ত প্লাস, ঠিক আছে। তাই একবারে আমরা প্লাস মাইনাস করে দেখিয়ে দিয়েছি সূত্রের সাহায্যে, ঠিক আছে। সে একই, মন্দন হলে মাইনাস হবে, প্লাস হলে ত্বরণ হবে। আর উলম্ব গতিতে কি শুধুমাত্র সরণ আর যে ত্বরণ সেটা চেঞ্জ হবে, সরণের বদলে হাইট উচ্চতা হবে আর ত্বরণের বদলে জি হবে। তো এখানে 1 নম্বর ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, ঠিক আছে, উলম্ব গতি যেহেতু তাহলে উপর থেকে নিচে অভিকর্ষ ত্বরণ। আর 2 নম্বর হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর 3 নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। আর 4 নম্বরটা মনে রাখবে ভি ইকুয়াল টু এইচ বাই টি, এখানে লিখে দিয়েছি, প্লাস হলে ওপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে প্লাস হবে, আর নিচ থেকে উপরে ছড়ার ক্ষেত্রে মাইনাস হবে। পড়ার ক্ষেত্রে প্লাস মানে ওপর থেকে নিচে পড়ছে সেটা প্লাস, আর ছড়া মানে নিচ থেকে উপরে যদি ছড়ি সেটা মাইনাস, ঠিক আছে। একেবারে সূত্রের সাহায্যে করে নিয়েছি, প্লাস হলে পড়া আর মাইনাস হলে ছড়া, ঠিক আছে। তোমরা ম্যাথ যখন করবে তখন কিন্তু অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন থাকে, ঠিক আছে। যেমন অভিকর্ষ ত্বরণ যেমন 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ারও কোথায় থাকে, তারপর কোথাও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও থাকে, আবার কোথাও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই 3টেই থাকে, ঠিক আছে। যেখানে যেমন দেওয়া থাকবে সেইভাবে ম্যাথ করতে হবে। কোথাও অভিকর্ষ ত্বরণ এটা থাকবে, কোথাও এটা থাকবে, কোথাও এটা থাকবে, 3টে মোট করতে থাকবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু যেগুলো আলোচনা করলাম বাড়িতে অবশ্যই দেখবে, ঠিক আছে। আর টেক্সট বইটাও কিন্তু ভালোভাবে দেখবে।